নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী। সিল্ক রুট সিরিজের এই শেষ অধ্যায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল। এই ভিডিওতে আমরা দেখব লিংতাম থেকে সিলেরি গাঁওয়ে পৌঁছানো অবধি আমাদের ডায়েরি লেখার গল্প, এবং ডেলো পার্কে গিয়ে আমরা কী কী এক্সপ্লোর করলাম। সাথে থাকবে আরিতার লেকের গল্প, মনাস্ট্রির গল্প, আরিতার গুম্পা মনাস্ট্রির গল্প। সেই গল্প দেখতে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, এবং সিল্ক রুট ঘোরার যাবতীয় ডিটেলস এই ভিডিওতে কিন্তু আমি দিয়ে রেখেছি। অতএব ভিডিওটা শেষ অবধি কিন্তু নিশ্চয়ই দেখবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে ডায়েরি লেখাটা শুরু করা যাক। তো এখানে কিন্তু এরকম প্রত্যেকেরই ক্ষেতিবাড়ির কিছু জমি আছে, সেরকম দীপকজিরও আছে। দেখুন কি সুন্দর বাঁধাকপি হয়ে আছে এখানে। কালকে দুপুরবেলায় আমরা যে বাঁধাকপির সবজিটা খেয়েছিলাম সেটাও কিন্তু এই ক্ষেতেরই। সো দীপকজি সকালবেলা কল করলেন, কল করে বললেন যে ভাইয়া জি ক্যা কর রহে হ্যাঁ। আমি বললাম যে বসেই আছি। তো উনি আমাকে ডেকে নিল এখানে, আর সামনে দেখুন দেখতে দেখতে আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে এখানে। দিস হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপস, কারণ আমার সবসময় মনে হতো যে পাহাড় পর্বতে এলে যদি এরকম লোকালি জায়গাগুলোকে এক্সপ্লোর করা যায়। হ্যালো হ্যালো, বলি বাবু বলি বাবু বলি বাবু, হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। দেখো हाँ सर जी कहाँ पर हैं? পূর্ব সিকিমে অবস্থিত লিংতাম একটি অসাধারণ ছোট্ট গ্রাম, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, এবং আমাদের বাসস্থান ছিল ক্র্যান্স রিট্রিট, এবং ক্র্যান্স রিট্রিট সংলগ্ন এই চাষের জমি কিন্তু লিংতামের একটি আলাদা আকর্ষণ বলে মনে হয়েছে আমার। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ইউর ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী, অ্যান্ড রাইট নাও আমি এখন দীপকজির খেতে বসে আছি। অ্যান্ড ওয়েলকাম টু দ্য 4th এপিসোড অফ সিল্ক রুট সিরিজ। আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী। এখানে এসে একটা বন্ধু বানিয়ে নিয়েছি। আজকে আমরা সিলেরি গাঁওয়ের জন্য রওনা দেব, তো যাবতীয় ডিটেলস আমি অন দ্য ওয়ে কনভে করতে থাকবো। ভিডিওর সাথে সাথে এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু আমি ক্র্যান্স রিট্রিট, দীপকজির নাম্বার, লিজার এক্সপ্রেসের নাম্বার এবং তার সাথে অধিকারী ট্রাভেলসের নাম্বারও দিয়ে রেখেছি, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। এখানে এত কিছু, মানে এই যে চা খেতিবাড়ি হচ্ছে, লাইক রসুন খেতিবাড়ি হচ্ছে, পেঁয়াজও হয়, তারপরে ওদের এখানে যে শাকটা রাই শাক, সব কিছুই এখানে অর্গ্যানিক্যালি গ্রো করা হয়। এই যে এত বড় ক্ষেতটা দেখছেন, সবারই কিছু না কিছু জমি আছে, হোটেলের কিছু একটা জমি আছে, ঠিক আছে। সো সেই কারণেই কিন্তু এভরিথিং ইজ সো মাচ হেলদিয়ার হিয়ার। তো দীপকজি এত ভালো মানুষ, উনি কালকে থেকে আমাকে এইভাবে এন্টারটেন করে যাচ্ছেন, আমাদেরকে এইভাবে এন্টারটেন করে যাচ্ছেন, সময় দিচ্ছেন এত। আজকে নিজের খেতে, কালকে উনি ডেকেছিলেন, আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম বলে আসতে পারিনি, কিন্তু আজকে উনি আবার সকালবেলা ফোন করে আমাকে ডেকে নিয়ে এলেন এখানে। অ্যান্ড আই এম সো গ্রেটফুল টু বি হিয়ার। এত ভালো লাগছে, অসাধারণ একটা পরিবেশ। চারিপাশটা দেখুন, চারিপাশে লিংথামে এরকম পাহাড় দিয়ে ঘেরা একটা পরিবেশ, আর মাঝখানে এরকম এত সুন্দর একটা জায়গা। লিংতাম এলে ক্র্যান্স রিট্রিট কিন্তু একটা থাকার খুব দুর্দান্ত অপশন হতে পারে। আপনারা যদি লিংতাম, শুধুমাত্র লিংতামে এসে থাকতে চাইছেন, তাহলে দিস ক্যান বি আ ভেরি গুড অপশন ফর ইউ গাইজ। ব্রেকফাস্ট করে এখন এই মুহূর্তে গাড়িতে সব লাগেজ প্যাকিং হবে, অ্যান্ড আফটার দ্যাট আমরা বেরোবো হচ্ছে সিলেরি গাঁওয়ের জন্য। তো বেসিক্যালি সিলেরি গাঁও এখান থেকে অ্যাকচুয়ালি প্রায় 56-57 কিলোমিটারের মতন, আর আজকে আরিতার কভার করার প্ল্যান আছে আমাদের। তো আমরা রংলি হয়েই বেরোবো
সিলেরিগাঁওয়ের দিকে। ওখানে রংলি বাজারে যদি দেখি একটু দাঁড়ানো যায় কিছু শপিং বা কিছু, ওটা আজকেও হতে পারে, আগামীকালও হতে পারে। আর আপাতত এটাই প্ল্যান আছে। এখান থেকে আরিতার হচ্ছে অ্যাকচুয়ালি 26 কি 27 কিলোমিটারের মতন। তো আরিতার গেলেই যেটা মাস্ট ভিজিট সেটা হচ্ছে আরিতার লেক। তো সেই জায়গাটা কভার করব এবং সেই বিষয়ে আপনাদের যাবতীয় ডিটেলস এবং আরিতার লেকের সম্বন্ধে যাবতীয় ডিটেলস আপনাদের কনভে করব। চারিপাশটা দেখুন, ইজন্ট ইট সো বিউটিফুল। আরিতারও কিন্তু একটা স্মল ভিলেজ, যেটা অ্যাকচুয়ালি পাকিয়ং ডিস্ট্রিক্টে রংলি সাব ডিভিশনের মধ্যে অবস্থিত। তো এটা দার্জিলিং থেকে অ্যাকচুয়ালি 67 কিলোমিটার যাবে, কালিম্পং থেকে 52, আর পাকিয়ং থেকে এটা অ্যারাউন্ড ওই 40 কিলোমিটার মতন দূরত্বে অবস্থিত। খুব আইসোলেটেড একটি জায়গা, একদম হিমালয়ান রেঞ্জের এজে অবস্থিত জায়গাটি। তো সেইটাই আজকে প্রথম আমরা এক্সপ্লোর করব। আর দীপকজির হয়তো কিছু রাস্তায় কাজ আছে, সেগুলো উনি করে নেবেন বললেন। তারপরে আমরা আস্তে আস্তে সিলেরিগাঁওয়ের দিকে এগোবো। চারিপাশটা যত দেখছি ততই আমি আশ্চর্য হচ্ছি, এত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আমি আগের কয়েকটা ভিডিওয়ে বলতে, যেটা আই থিঙ্ক আই হ্যাভ মিসড দ্যাট পয়েন্ট। এই জায়গাটার সঙ্গে কিন্তু ভুটানের প্রচুর ভিডিও দেখেছি, এখনও অবধি যেয়ে উঠতে পারিনি। আশা করি আপনাদের ভালোবাসায় খুব শিগগিরই ভুটানও যেতে পারবো। তো এই জায়গাটার চারিপাশটার সঙ্গে বা এই জায়গায় যে ধরুন সিটি ওরিয়েন্টেড যে জায়গাগুলো আছে, সেই মানে মার্কেট প্লেসেস যেগুলো আছে, লোকাল এরিয়াসগুলো, সেগুলোর সাথে কিন্তু ভুটানের সাথে প্রচুর মিল পাচ্ছি। ভুটানের যে ভিডিওসগুলো দেখেছি, সো দেয়ার ইজ এ লট অফ সিমিলারিটিস বিটুইন দিস প্লেস অ্যান্ড ভুটান। সাধারণ লাগছে। সকালবেলায় অলমোস্ট অ্যারাউন্ড 6 থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল। এখন আই গেস ইট হ্যাজ, এখন যা মনে হচ্ছে 13-14 প্রায় এরকম, মানে জ্যাকেট পরে কিন্তু গরম লাগছে। এখন আমরা লিমসামকে পেছনে ফেলে এবার রংলি হয়ে উই আর অ্যাবাউট টু রিচ সিলেরিগাঁও। অনেকটা পথ এখান থেকে সিলেরিগাঁও, অ্যারাউন্ড যেমন বললাম 57 কিলোমিটারের মতো দেখাচ্ছে। গুগলে টাইম দেখালো 1 ঘন্টা 45 মিনিট 45 মিনিট এরকম লাগার কথা, কিন্তু দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আরেকটা জিনিস বলার, সিকিম এলে কিন্তু প্রচুর রোডোডেনড্রন দেখতে পারবেন, ঠিক আছে? প্রচুর রোডোডেনড্রনস দেখতে পারবেন। অলদো এই রোডোডেনড্রনের সারি সারি যে ব্যাপারটা, এটা কিন্তু ওয়েস্ট সিকিমে বেশি দেখা যায়। আমরা এখন ইস্ট সিকিমে আছি। আর আজকে আমাদের যেমনটা বললাম গন্তব্য হচ্ছে আরিতার লেক। তো আরিতার লেকের বিষয়ে যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওতে রাখবো। ভিডিওটা অবশ্যই দেখবেন, কেমন লাগছে জানান। আরিতার লেক কিন্তু ফেমাস হচ্ছে চারিপাশের লাশ গ্রিন ফরেস্টের জন্য এবং আরিতার নদীর জন্য, যেটাকে বলা হয় ঘাটি সো হিসেবেও এটাকে এই লেকটি পরিচিত। সেইটাই আমরা আজকে সেই সৌন্দর্যের সম্মুখীন হতে চলেছি। আরিতার লেক কিন্তু এই সিল্ক রুট ট্রিপের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা স্পট, যেটা ভিজিট করাই উচিত। সিল্ক রুট করলে এটা কিন্তু ভিজিট করতেই হবে। প্রত্যেকটা জায়গারই কিন্তু সৌন্দর্যের একটা বিশেষত্ব থাকে। যেমন আমরা যখন ধরুন শিলংয়ে গেছিলাম, সেই জায়গার একটা বিশেষত্ব ছিল চেরি ব্লসম। ঠিক সিকিমে এলেও কিন্তু এখানের একটা বিশেষত্ব হচ্ছে, এক হচ্ছে এখানকার কালচার, আর আরেকটা হচ্ছে এই রোডোডেনড্রনস। এখানে এলে প্রচুর রোডোডেনড্রন দেখতে পারবেন, স্পেশালি ওয়েস্ট সিকিমে। এটা যদি আমরা ইস্ট সিকিমে আছি, এখন এই মুহূর্তে রংলি বাজার হয়ে আমরা ক্রস করছি। এটা ওরা তো ওই কথা বলে, তুমি একবার পরেশদার সঙ্গে তাহলে একটু কথা বলো, কেমন? কি সাজানো গোছানো দেখুন জায়গাটা, ইটস সো ওয়েল অর্গানাইজড। 27 তারিখ তো হওয়ার কথা। এটা তো এই পিনাকির সঙ্গে ওখান থেকে পেপার নিয়ে যেভাবে অসাধারণ একটা জায়গা। এখানে কিন্তু মার্কেট এরিয়া, তো এখান থেকে আপনারা সোভিনিয়ার্স, সোয়েটার্স, জ্যাকেটস এগুলো সব এইসব জায়গা থেকে কেনাকাটি করতে পারেন। এটা রংলি বাজার। আমরা এখন এই মুহূর্তে রংলি বাজারে একটুখানি হল্ট করব। এখানে দেখুন এই ধরনের সব দোকান আছে, দোকানপাট আছে। আমরা বাঙালি, কোথাও ঘুরতে যাব আর মার্কেটিং করব না তা কি হয়? তাই পূর্ব সিকিম এলে রংলি মার্কেট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা ঘুরতে কিন্তু মিস করবেন না।
এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংলি মার্কেটে। আর এইটা কিন্তু এখানকার এই যে পার্কিং লট আছে, খুব সুব্যবস্থা, বা গাড়ি পার্ক করার এখানে জায়গা আছে। আর এই দিক থেকে দু সাইডেই কিন্তু এরকম দোকানপাটের জায়গা আছে। এখানে প্রচুর স্টোর্স আছে যেখান থেকে আপনারা সুভিনিয়ার্স কিনতে পারবেন। এখানে খাবার দাবারের দোকান আছে, কম্বল, জ্যাকেট ইত্যাদি সব কিছুর দোকানপাট এখানে আছে। জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, ইটস জাস্ট লুকিং লাইক, মানে ইট ফিলস লাইক ইউ আর ইন ভুটান। মানে আমি ভুটানের ভিডিওগুলো দেখেছি, তো ইট ফিলস লাইক ভুটানের মতনই একটা পরিবেশ মনে হচ্ছে এই জায়গাটা। এই জায়গায় এখানে সব সোয়েটার্স, জ্যাকেটস ইত্যাদি এগুলো অ্যাভেলেবেল আছে। এখানে যেমন এই ধরনের সুভিনিয়ার্স পাবেন ঘরে টাঙানোর জন্য, বুদ্ধা মূর্তি ইত্যাদি, এগুলো সব এখানে এই ধরনের পাওয়া যায়, ছাতা ইত্যাদি এনতেন সব। পাকিয়ং ডিস্ট্রিক্ট এবং রংপো নদীর ধারে অবস্থিত এই রংলি শহর এবং তার সাথে অবস্থিত এই রংলি মার্কেট। রংলি মার্কেটে গাড়ি দাঁড়ালে ওরা হয়তো পার্কিংয়ের জন্য কিছু চার্জেস চাইতে পারে এবং সেটা এড়াতে হয়তো আপনাদের ড্রাইভার মানাও করতে পারে, কিন্তু আমি বলবো পার্কিংটা দিয়ে আপনারা এই রংলি মার্কেট অবশ্যই এক্সপ্লোর করুন। অ্যাপ্রক্সিমেটলি ওই 420 মতন মার্কেটিং হয়েছে এখান থেকে, ঠিকই আছে। সিকিমের গাড়ি ওয়েস্ট বেঙ্গলে ঢুকলে তার জন্য কিছু চার্জেস লাগে এবং সেগুলো এড়াতেই এই স্টিকার। রংলি মার্কেট কেমন ঘুরলে? খুব ভালো লাগে। সিকিমের গাড়ি ওয়েস্ট বেঙ্গলে ঢুকলেই পারমিট হিসেবে পুলিশ ফোর্স থেকে কিছু টাকা পয়সা চার্জ করে থাকে এবং সেগুলো এড়াতেই কিন্তু এই ইয়েলো স্টিকারটা লাগানো হয়। যে জায়গাটাতেই দাঁড়াবেন সেই জায়গাটাই ভাল লাগবে। তো এখানে অ্যাকচুয়ালি দীপকজি একটু দাঁড়িয়েছে জাস্ট রংলি মার্কেট থেকে বেরিয়ে, একটা কার হার্ডওয়্যার শপ আছে যেখানে ওই গাড়ির যাবতীয় জিনিসপত্র স্টিকার ফিকার লাগানো হয়। তো উনি একটা স্টিকার লাগাচ্ছেন, বললেন এই স্টিকারটা না লাগালে প্রত্যেকটা চেক পয়েন্টেই যেই আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিতর ঢুকবো ওনাদের ধরবে। তো তাই এই একটা মার্ক এখানে লাগাচ্ছেন, আর একটা শিবজির স্টিকার উনি লাগাচ্ছেন গাড়িতে। তো এই জায়গাটা একটু ডাস্টি আছে, এনিওয়ে কাজ চলছে চারিপাশে। আর এই জায়গাটা দেখুন, পাহাড়ে এলে আই গেস এই ধরনের ভিলেজগুলো দেখারই একটা মজা। আপনারা যদি অফবিট প্লেসেস ঘুরতে ভালোবাসেন তাহলে ইস্ট সিকিম ইজ আ মাস্ট ভিজিট, অবশ্যই ভিজিট করুন। শুধু ভিডিওটা দেখলে হবে না, ভিডিওটা তো দেখবেনই, জানাবেন কেমন লাগছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই ইস্ট সিকিম আসুন। রংলি থেকে এগিয়ে আসলেই একটা পুরো ইউটার্ন করলে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, আর একটা রাস্তা ইউটার্ন করতে হয়। তো ইউটার্নটা করলে ওটা হচ্ছে, ওটাকে রাস্তাটা বলে লাম্পোখাড়ি রোড। তো এই লাম্পোখাড়ি রোড দিয়েই কিন্তু আমরা আড়িতাড়ের দিকে যাচ্ছি এখন। এটাই হচ্ছে আড়িতাড়ের রাস্তা। আপনারা রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। এই সৌন্দর্যের কি কোনো ব্যাখ্যা হয়? যত দেখছি ততই আশ্চর্য হচ্ছি। বাইরেটা খালি দেখুন, এই সৌন্দর্য, এটা কিন্তু শুধুমাত্র ক্যামেরায় দেখার সৌন্দর্য নয়, ঠিক আছে? এটা এই সৌন্দর্য উপভোগ করতে হলে अच्छा दीपक जी, আপনাদের আসতে হবে এখানে। आपको আর ईस्ट में দীপকজি এখানে উনি এত ভালো মানুষ, ঠিক আছে? উনি আমাদেরকে নিয়ে যেভাবে ঘুরছে, সত্যি কথা বলতে মনে হচ্ছে ফ্যামিলির একজনের সাথে ঘুরছে। चलेगा এমনই ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওনার সাথে। আবার যদি কখনো লিংতাম আসি, কিন্তু মানে সাজেস্ট করবো যে আবার যদি আমি যখন লিংতাম আসবো, আমার প্ল্যান আছে তখন ডাইরেক্টলি দীপকজির সাথে কন্ট্যাক্ট করে এখানে আসা এবং সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। এবার সবটাই উপরওয়ালার উপরে যে সেই ভাগ্যটা আবার আমার হবে কিনা, যে এখানে আসতে পারবো কিনা। এত সুন্দর জায়গা লিংতাম, ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল, অসাধারণ বাইরে। नहीं हमें इधर से পূর্ব সিকিম এলে আরিতার কিন্তু একটা মাস্ট ভিজিট পয়েন্ট। অতএব আপনারা যখন আইটিনারি বানাবেন কিংবা যেটা ফলো করে আসবেন, অবশ্যই এটা চেক করে নেবেন সেখানে আরিতার আছে। আরিতার লেক বা লাম্পোখাড়ি লেক কিন্তু এই আরিতার এরিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লেকস। আর এটার হাইট হচ্ছে 4600 ফিট উপরে ফ্রম সি লেভেল। আমরা এখন সেই লেকের দিকেই যাচ্ছি। চারিপাশের রাস্তা, বাড়িঘরগুলো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। গাড়িতে সুন্দর নেপালি গান চলছে, পরিবেশটা একদম অন্যরকম। আমরা গল্প করতে করতে যাচ্ছি, অসাধারণ লাগছে। বাবা কিরকম লাগছে? কি কথা বারবার বলতে মানে যে অসাধারণ সুন্দর হুম, এই সম্পর্কে যতটা বলা যায় ততটা কম।
একদম। সত্যিটাই প্রাকৃতিক সৌন্দর্যের কথা, হ্যাঁ যদি সত্যি প্রকৃতির বুকে আমরা থাকি, সেটাই। ভারতবর্ষ এমন একটা সুন্দর দেশ সেটাই যেখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেট একদম। আলাদা আলাদা সৌন্দর্য এবং নিজস্বতা নিয়েই থাকে। হ্যাঁ সেখানে সিকিমকে আমরা খুবই ভালোবাসি। সিকিম একটা আমাদের দেশের একটা আলাদা রাজ্য হতে পারে, কিন্তু এটা আমাদেরই। অতএব এত সুন্দর, এত সুন্দর, সেটাই, যেটা কয়েকটা কথা দিয়ে বোঝানো মুশকিল। একদমই তাই, সত্যিই তাই। এই সৌন্দর্যের ব্যাখ্যা কয়েকটা শব্দ দিয়ে করা সম্ভব নয়। আর এই সৌন্দর্য যদি উপভোগ করতে হয়, এই দিকটা দেখো, এই দিকটা এখান থেকে ও কাঞ্চনজঙ্ঘা দিকে দেরা কে ওই যে সব থেকে উপর যে পাহাড়টা আছে ওখানে, ওটা হচ্ছে, ওটাকে বলা হয় গ্যামোচেন। ওটা সিকিমের সব থেকে উঁচু পাহাড়। আর কালকে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি এই রেঞ্জটায়। তো একটু জুম আউট করে নিই একটু। এইখানে হচ্ছে এই পাহাড়টা হচ্ছে গ্যামোচেন, সব থেকে উঁচু পাহাড় সিকিমের। আর এইটা হচ্ছে আমরা কালকে এই জায়গাটায় গেছিলাম। আর सर जी ये वाला, ये जो दिख रहा है ये कांचनजंगा है ना? ये ना 17 माइल है। ये 17 माइल है ना? वो है, वो हाँ ये 17 माइल है और उधर कांचनजंगा दिख रहा है। तो उधर देखिए। আর এই যে সামনে এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আজকের সাইট সিইংয়ের মধ্যে একটা স্পট। এটা হচ্ছে এখানকার হেলিপ্যাড। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরিতার যাওয়ার পথে একটা হেলিপ্যাড পড়ে, তো সেই হেলিপ্যাডের কাছে। এখান থেকে কিন্তু তিনটে পাহাড় অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে। এক হচ্ছে ওই যে দেখালাম, ওটা হচ্ছে সব থেকে উঁচু পাহাড় সিকিমের। কালকে আমরা ছিলাম এই জায়গাটায়, এই যে ওই উঁচু পাহাড়টার ওখানে। আর ঠিক এইখানে ওই দূরে দেখা যাচ্ছে গাছগুলোর মাঝখান থেকে কাঞ্চনজঙ্ঘা। আরিতার লেক পৌঁছানোর পথে আমাদের রাস্তায় পড়বে 17 মাইল, গ্যামচেন এবং কাঞ্চনজঙ্ঘার একটি হেলিপ্যাড ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা দেখতে কিন্তু মিস করবেন না, কারণ এখান থেকে এই তিনটি রেঞ্জ অসাধারণভাবে দেখা যায়। আর এখানে বলে রাখি, গ্যামচেন কিন্তু সিকিমের সব থেকে টপমোস্ট পার্ট। এই যে পাহাড়টা যেটা এখন জুম ইন করছি, এটাকে বলা হয় 17 মাইল। এই পাহাড়টা হচ্ছে 17 মাইল। জানলা দিয়ে এখন যে পুরো রেঞ্জটা দেখছেন, এই যে ওখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘা শুরু করে 17 মাইল হয়ে গ্যামচেন ইত্যাদি, এটা কিন্তু এইটাই হচ্ছে পুরো অ্যাকচুয়ালি লাইক ইস্টার্ন হিমালয়ান রেঞ্জটা। পুরোটা আমরা এখন দেখতে দেখতে যাচ্ছি। এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। মানে পুরো মনে হবে আপনারা এরকম এখানে যখন আসবেন, আপনারা এখান থেকে যদি পাস করবেন যখন, আপনাদের মনে হবে যে আপনারা পুরো ছুতে পারবেন জায়গাটাকে। অসাধারণ লাগছে। যে কোনো রকম প্যাকেজ ট্যুরস এবং কাস্টমাইজ ট্যুরস অ্যাভেল করার জন্য অধিকারী ট্রাভেলসকে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। আমরা কিন্তু এখন লাম্পোখাড়ি লেকে চলে এসেছি। তো এখানে টু হুইলারের জন্য 20 টাকা, গাড়ির জন্য 30 টাকা, আর বাস যদি আসে তার জন্য কিন্তু 50 টাকা ওরা এন্ট্রি ফি নেয়। তো আমাদের এখানে 30 টাকা লাগছে। আর জনপ্রতি কিন্তু এখানে অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে 10 টাকা করে নেয়। তো আমাদের এখানে টোটাল পড়লো 70 টাকা। ये हम आ गए हैं अभी লাম্পোখাড়ি লেক, আরিতার লেক পে আগে। সামনে একটা এখানে জায়গা আছে যেখানে হ্যালো লাম্পোখাড়ি লেখা আছে, ওখানে সবাই ছবি টবি তুলছে। তো পুরো লেকটা ঘুরে দেখার একটা এরকম এরিয়া আছে, সেইটা গাড়ি থেকে নেবে। এবার আপনাদেরকে দেখাবো, চলুন। सर आ गया ये पॉइंट। জি স্যার জি, চলিয়ে। চলে এসছি আরিতার লেকে। 4600 ফিটের উচ্চতায় অবস্থিত এই আরিতার লেক, এবং খুব আশ্চর্যভাবে এই লেকের আকার একটি জুতোর মতন। এখানে চলে এসেছি, দেখা হয়ে গেছে গৌরবের সাথে। গৌরব কেমন আছো বলো? চলছে এখানে এখানে এসে কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। চলো ভালো জায়গা। চলো চলো চলো, দেখা হয়ে গেছে বন্ধুর সাথে। লেকটি চারিপাশ দিয়ে পাইন ফরেস্ট দিয়ে ঘেরা, এবং এখানে বোটিং এবং জিপ লাইনিংয়ের মতন অনেক অ্যাক্টিভিটিস আছে। খাবার দাবারের সুব্যবস্থাও আছে। এই হচ্ছে আরিতার লেক। এখানে কিন্তু বোটিং ফেসিলিটিস আছে। ওই যে এখানে এখানে আই গেস থাকার জায়গাও আছে, খাবার দাবারের জায়গা, জিপ লাইনিংও আছে দেখছি এখানে। ওয়াও, চারিপাশে কি সুন্দর লেকটা। লেকটা যদিও মানে এই জায়গাটা একটু ডার্টি মনে হচ্ছে, বাট স্ট্যাগনেন্ট ওয়াটার তো, তাই জন্য হয়তো এরকম অবস্থা। চারিপাশটা কিন্তু পরিবেশটা খুব সুন্দর, অসাধারণ পরিবেশ।
তো এখন লেকটার চারিপাশে পুরো ঘুরে আপনাদের দেখাবো চারিপাশটা কীরকম। আর এখানে কিন্তু বোটিং ফেসিলিটিসও আছে, তো আপনারা যারা এখানে এসে বোটিং ফেসিলিটিস নিতে চাইবেন বোটিং ফেসিলিটিসও নিতে পারেন। প্লাস এখানে কিন্তু খাবার দাবারের দোকানও আছে, এখানে এসেও আপনারা টিফিন ইত্যাদি করতে পারবেন। যদিও এই প্যাকেজে ব্রেকফাস্ট লাঞ্চ ইত্যাদি এগুলো প্রোভাইড করাই থাকে, তাই আমাদের বাইরে এসে সেরকম একটা ব্রেকফাস্ট বা লাঞ্চে ওরকম সেইভাবে আলাদাভাবে টাইম প্রোভাইড করতে হচ্ছে না। চারিপাশটা কিন্তু অসাধারণ সুন্দর। এখানে আসা অবধি যে জার্নিটা সেটা তো সুন্দরই, কিন্তু এখানে যখন ধরুন এখানে আমরা এই যে এসে গেছি, এই হচ্ছে লেকটি, এই হচ্ছে আরিতার লেক। আরিতার লেকটা এখানে এসে পরিবেশটা খুব সুন্দর, তবে লেকটা আই থিঙ্ক যেহেতু স্ট্যাগনেন্ট জল তাই জন্য মেনটেনেন্স একটু কম হচ্ছে, যে কারণে কিন্তু এখান থেকে হালকা একটা স্মেল মতন একটা পাঞ্জেন্ট স্মেল আসছে, সেইভাবে পরিষ্কার করা হয়তো হয় না। আরিতার লেকের আরেকটি নাম হলো লাম্পোখাড়ি লেক এবং চারিপাশ দিয়ে ঘিরে আছে আরিতারকে আরিতার ভিলেজ এবং মাংখিম ভিলেজ। এখানে মাংখিমও খুব একটা ইম্পর্টেন্ট ভিউ পয়েন্ট। আরিতার জায়গাটাই কিন্তু অ্যাকচুয়ালি ইটস ফেমাস ফর এই যে ফরেস্ট এরিয়াটা দেখছেন চারিপাশে গ্রিন ফরেস্ট, লাশ গ্রিন উইথ পাইন ট্রিজ, এইটার জন্যই কিন্তু আরিতার জায়গাটা খুব ফেমাস। এবং তার মধ্যে আছে এই লাম্পোখাড়ি লেক বা আরিতার লেক। তো এখন লাম্পোখাড়ির লেকের পাশ দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। লাম্পোখাড়ি লেকের অ্যাকচুয়ালি ওই যে লেখাটা ছিল যেখানে ফটোশ্যুটের জায়গাটা, ওখান থেকে যদি বাঁদিক বরাবর আপনারা এগিয়ে যান ওইখানটায় গিয়ে বোটিং ফেসিলিটিস আছে, আর ডান দিক বরাবর এলে একটা পুরো রাউন্ড মেরে কিন্তু ওই পাশে আবার বেরিয়ে যাওয়ার রাস্তা আর কি। তো আমাদের এখন এই মুহূর্তে যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে পুরো একটা রাউন্ড মারবো, এখান থেকে রাউন্ড মেরে আমরা বোটিংয়ের ওখানে গিয়ে একটু বোটিং করব। অসাধারণ চারিপাশটা, কি শান্ত পরিবেশ, চারিপাশ থেকে নানান ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে, আর এখানে কিন্তু একো হচ্ছে চিল্লালে। হ্যালো, একদম পুরো ভয়েস কিন্তু একো হচ্ছে জায়গাটা, পুরো ভয়েস একো হচ্ছে। কাঞ্চনদা কেমন লাগছে? একদম। অর্ক কেমন এক্সপিরিয়েন্স কেমন? পুরো কাশ্মীর যেমন গেছিল। চলো দিদি কেমন লাগছে? দিদি তো পুরো ভিডিও করে নিচ্ছে। গৌরব বলো। একদম খুব সুন্দর নেচার। হ্যাঁ, লাইক কাশ্মীরের মতো নেচার, কাশ্মীরের মতন ভাইব লাগছে। ডাল লেক ভাই বেড়ালেও মন ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে। আচ্ছা বেশ। ওই দূরে কিন্তু একটা ছোট্ট মতন প্যাগোডা দেখা যাচ্ছে, ওই দিকটাও আমরা যাব। আর এইখানে হচ্ছে এই যে বোটিংয়ের এরিয়াটা, এখান থেকেই বোট আপনারা হায়ার করে বোটিং ডিটেলস আপনাদের শেয়ার করছি, কত কি চার্জেস নেয়। চারিপাশে কিন্তু এরকম লম্বা লম্বা পাইন ট্রিজ দিয়ে ঘেরা। আরে বাহ, দারুণ। পুরো অল ওভার লেকই কিন্তু এরকম কিছু মাছ ছাড়া আছে। সত্যি দেখুন খালি প্রচুর মাছ এই জায়গাটায়। ইস্ট সিকিম এসে যদি আপনারা আরিতার লেক বা এই লাম্পোখাড়ি লেকে যদি না আসেন তাহলে কিন্তু এটা একটা বিগ মিস হয়ে যাবে, বিকজ উইদাউট আরিতার লেক দ্য এন্টায়ার ইস্ট সিকিম ট্রিপ ইজ ইনকমপ্লিট। আপনারা যদি ইস্ট সিকিম আসেন, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টস। এটা যদি মিস করে যান তাহলে আপনাদের অনেকটা বড় জিনিস একটা মিস হয়ে যাবে। সো বিউটিফুল, খুব সুন্দর। অ্যাপার্ট ফ্রম দ্য থিং যে জায়গাটা আরেকটু মেনটেন রাখা যায় আমার যেটা মনে হচ্ছে যে, এবং এটার উপরে আই থিঙ্ক সরকারের একটু লুক আফটার করা উচিত। আমি এটাই বলবো যে এত সুন্দর সুন্দর জায়গা, তো এই জায়গাগুলো কিন্তু সরকারের একটু নজরদারি রাখা উচিত। বিশ্বাস করুন, শহরে গ্যাঞ্জাম এবং কার্বন ডাইঅক্সাইডের তুলনায় এখানে অনেকটা অক্সিজেন ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে 17 মাইল, আর ওই দিকে দেখা যাচ্ছে গ্যামচেন, মানে টলেস্ট মাউন্টেন অফ সিকিম। ওই যে ওখানে যদি দেখতে পারেন, আমার এই বেসিক ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, তা ওখানে হচ্ছে 17 মাইল, আর ঠিক এই দিকে হচ্ছে গ্যামচেন। কি সুন্দর, এখানে নিঃশ্বাস নিতেও ভালো লাগবে আপনার। আগের কয়েকটা এপিসোডে বলছিলাম না যে এখানে এসে মনে হচ্ছে
আবার চলে যাব কয়েকদিন পরে, আবার দৈনন্দিন জীবনে ফিরতে হবে ঠিকই, কিন্তু আই এম টেকিং আ লট অফ অক্সিজেন উইথ মি ফর দ্য নেক্সট 2 years. শান্তি, ও মাই গড। এখানে কিন্তু একটা মন্দির আছে, প্যাগোডা আকারে তৈরি করা ওদের কালচার অনুযায়ী। এই প্যাগোডাটা আমরা এক্সপ্লোর করে আবার ওদিক থেকে ঘুরে কিন্তু ওই বোটিংয়ের জায়গাটায় যাওয়া হবে। যদিও বা প্রশাসনের জন্য একটাই কথা, এত সুন্দর একটা জায়গা আরও বেশি মেনটেন করে রাখা উচিত বলে আমার মনে হয়েছে। এই হচ্ছে মন্দিরটি। তো মন্দিরের উপরটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে শিব ঠাকুর, ভগবান কৃষ্ণ সবারই পুজো হয় দেখলাম। চলো উপরটা গিয়ে দেখা যাক। এবং আই থিঙ্ক এখানে বুদ্ধা মূর্তি কিছু একটা আছে, হ্যাঁ বুদ্ধারই কোনো একজন অবতারের ছবি দেওয়া এখানে, মানে মূর্তি আছে। মন্দিরে ঠিক ঢোকার সময়তেই কিন্তু আপনারা যেটা দেখতে পারবেন যে ওখানে শিব ঠাকুর এবং ভগবান কৃষ্ণের পুজো হচ্ছে, এবং উপরে গেলে যে মন্দির প্রাঙ্গণটি আছে সেখানে কিন্তু ভগবান বুদ্ধার একটা মূর্তি আছে, সেখানে বুদ্ধার আরাধনা হচ্ছে ওদের কালচার অনুযায়ী। ওরা যেহেতু এখানে বুদ্ধিজম মানে, তাই জন্য মন্দিরটা ছোট্টর উপরে কিন্তু খুব সুন্দর পরিবেশ। কেমন লাগছে? বেটার, খুব বেটার, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, অসাধারণ পরিবেশ, তাই না? পরিবেশ, অসাধারণ ওয়েদার, হ্যাঁ একদম। ওয়েদার, মানে এখানে এসে মনে হচ্ছে যে আগামী 2 বছরের জন্য অক্সিজেন নিয়ে যাচ্ছি, তাই না? সুন্দর ওয়েদার, একদম একদম। এখানে এসে যেটা বুঝতে পারছি যে পুরো যে ইস্টার্ন হিমালয়ান রেঞ্জটা আছে সেটা পুরোটাই হচ্ছে একটা মানে একটা অ্যাট্রাকশন, একটা সুপার অ্যাট্রাকশন। এখানে এই যে 17 মাইল দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘাটা ওই দিকে দেখা যাচ্ছিল, ঠিক আছে। এখানেও জিপ লাইনিং হচ্ছে, জিপ লাইনিং করা যায়। জিপ লাইনিং আমরা কিউ খোলাতে করেছিলাম, সেটা কিউ খোলার এপিসোডে আপনারা দেখতে পাবেন। আর এখন এই মন্দিরটি কভার করে আমরা এগিয়ে চলেছি। চলুন, এই পুরো রাউন্ড এটা টোটাল একটা এন্টায়ার একটা রাউন্ড নিয়ে ওইখানে হচ্ছে বোটিং এরিয়াটা। অসাধারণ জায়গা, অসাধারণ। হিরো হেঁটে আসছে সামনে দিয়ে, হিরো হেঁটে আসছে। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগবে তো। মেনটেনেন্সের কথা এই কারণেই, কারণ লেকটি থেকে কিন্তু ক্রমশ একটা পাঞ্জেন্ট স্মেল আসছিল, একটি দুর্গন্ধ তৈরি হচ্ছিল। তার কারণ একটাই মনে হয়েছে, চারিপাশটা আশা করি সেইভাবে মেনটেন করা হয়ে উঠছে না। ওই পারে ছিলাম, ঘুরে এই পারে চলে এসেছি। আর এই পারে হচ্ছে এখানে দেখুন, এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে। এখানে জিপ লাইনে 100 টাকা নেয়। কিউ খোলায় যেটা 200 টাকা নিচ্ছিল জনপ্রতি, এখানে জনপ্রতি 100 টাকা। এখান থেকে এই যে তারটা চলে গেছে, এই পার থেকে ওই পারে ওখানে ওই যে ব্যারিকেড করা আছে ওখানে ওই অবধি নিয়ে যাবে, তার জন্য ওরা 100 টাকা চার্জ করছে। ইটস কোয়াইট ঠিক আছে, রিজনেবল দুটো জায়গাতেই। যেটুকু ওরা ইয়ে করছে তার জন্য ঠিক আছে, রিজনেবলই আছে। কিউ খোলাতে 200 টাকা, আর আমাদের এই লাম্পোখাড়ি লেকে হচ্ছে ওটা 100 টাকা জনপ্রতি। তো এই সব জায়গায় এলে এই ধরনের যে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো আছে, আই থিঙ্ক সেগুলো লাইক এক্সপিরিয়েন্স করা উচিত। এবার একটা গ্রুপও লাগবে কিন্তু। হ্যাঁ অবশ্যই, ওটা আমি ইনফ্যাক্ট ওটা কেনার প্ল্যানেও আছি। আবারও বলছি বন্ধুরা, এই পূর্ব সিকিমের ট্রিপে এলে জিপ লাইনিং কিংবা বোটিংয়ের মতন এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু অবশ্যই করবেন। প্যারাগ্লাইডিংও করবেন। আমি করে উঠতে পারিনি ওয়েদারের জন্য। আর এখানে বলে রাখি, বোটিং চার্জেস এখানে জনপ্রতি 100 টাকা করে। পার বোট কোনো ফেসিলিটি নেই, জনপ্রতি আপনারা যতজন উঠবেন তাদের জন্য 100 টাকা করে দিতে হবে। তো আমরা এখন বোটিংয়ের জন্য যাচ্ছি। বোটিংয়ের জন্য কিন্তু জনপ্রতি 100 টাকা করে। গৌরব উঠে পড়েছে, এবার আমার ওঠার পালা।
এখানে বলে রাখি এই যে গিয়ারটা আছে এই গিয়ার লিভারটা ডিরেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি অপোজিট ওয়ার্ক করে। এটা এইদিকে যাচ্ছে মানে এইদিকে যাবে। হ্যাঁ মানে তুমি ডান দিকে ঘোরালে বাঁ দিকে যাবে। আচ্ছা হ্যাঁ আগে হলে ভয় পেতাম, বাট রিসেন্টলি 7-8টা শিখে গেছি, তাই অতটা ভয় করছে না। আচ্ছা, এইদিকে করলে ওইদিকে যাচ্ছে। হ্যাঁ ওটাই বলছিলাম যে অপোজিট ডিরেকশন কাজ করে। পুরোটা ঘুরিও না, আস্তে আস্তে ঘোরাও। পুরোটা ঘোরালেও কিন্তু ঘুরে যাবে এরকম। আবার এদিকে ঘোরাও। এই বোটগুলো কিন্তু কলকাতা থেকেই প্রোভাইড করা হচ্ছে। ঘুরতে এসে নৌকা চালানোও শিখে যাচ্ছি। ও ঠিক আছে, বাপরে এটা কিন্তু বেশ কোঅর্ডিনেশনের ব্যাপার, দুজনের একদম কোঅর্ডিনেশন রেখে জিনিসটাকে চালাতে হচ্ছে। সব মিলিয়ে আরিতার লেকে একটা দারুণ সময় কাটিয়েছি বন্ধুদের সাথে, পরিবারের সাথে। আপনাদের আমি এটাই বলবো, আপনারা পূর্ব সিকিম অবশ্যই ঘুরতে আসুন এবং এই জিনিসগুলো এনজয় করুন। বোটিং করে এবার আমরা নেক্সট স্পটের দিকে যাচ্ছি। আর এখানে যেমনটা বললাম, বোটিংয়ের জন্যও কিন্তু জনপ্রতি 100 টাকা নিচ্ছে। ওরকম পার বোট ওদের কোনো খরচা নেই, জনপ্রতি খরচাটা সেটা হচ্ছে 100 টাকা করে। লাম্পোখারি লেক সাচ আ বিউটিফুল প্লেস, অবশ্যই আসুন, বিকজ আরিতার লেক ছাড়া কিন্তু ইস্ট সিকিমকে ভাবা যায় না। তো ইফ ইউ আর ভিজিটিং ইস্ট সিকিম, আরিতার লেক ইজ আ মাস্ট ভিজিট। এই যে দড়িটা করা আছে যেমন দেখালাম, এই দড়ি অবধিই বোটিং করে আবার ঘুরিয়ে নিতে হবে। দেখুন হাঁস এখানে, আর চারিপাশটা কিন্তু এরকম ফুলের গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর। আরিতার এলে মূলত 3টি জায়গা। প্রথম আরিতার লেক বা লাম্পোখারি লেক, দ্বিতীয় হলো আরিতার গুম্পা মনাস্ট্রি, এবং অবশেষে আপনাদেরকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে মাংকিম ভিউ পয়েন্ট। এই প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, যেটা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ওই যে সামনে ওই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আর এদিকটা হচ্ছে পুরো সিকিম। এখন আমরা যাচ্ছি আরিতার গুম্পা কিংবা আরিতার মনাস্ট্রির ভিতরে। মা আর দিদানকে এখানে নিয়ে এলাম না, কারণ ওরা দীপকজি বললেন অনেকটা উপরেই যেতে হবে, তো তাই জন্য ওরা এতটা হাঁটাচলা এখন পারবে না, সেই রিস্কটা আর নিলাম না। আরিতার গুম্পা মনাস্ট্রি সিকিমের সবথেকে পুরনো একটি মনাস্ট্রি, এবং এটাকে লোকালি আরি গুম্পা হিসেবেও ডাকা হয়। আরিতার মনাস্ট্রি বা আরিতার গুম্পা কিন্তু সিকিমের ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট একটা মনাস্ট্রি, যেখানে অ্যাকচুয়ালি এখানকার এনশিয়েন্ট হিস্ট্রি, কালচার এবং आर्किटेक्चरটা ফুটিয়ে তোলা হয়েছে। ये यहाँ का सर जी सबसे ओल्डेस्ट है ना? ओल्डेस्ट है, ये ओल्डेस्ट है, वो जो है। हाँ, ओम माने प्रेमे, ओम माने प्रेमे বলা হয় এখানে আপনি যা ইচ্ছে চাইবেন, মনোকামনা করবেন, ওম মানে প্রেমে এই মন্ত্রটি বলে যদি আপনারা পুরো জিনিসটা এখানে মনোকামনা কিছু করেন, তাহলে সেটা পূরণ হয়ে যাবে। এই মনাস্ট্রিতে এলে সিকিমের পুরনো কালচার দেখার সাথে সাথে যেটা আরেকটা জিনিস দেখার, সেটা হলো সিকিমের ওল্ড অ্যান্ড কালচারাল স্টাইল আর্কিটেকচার। সব মিলিয়ে একটি দারুণ এক্সপিরিয়েন্স। আরিতার মনাস্ট্রিতে দাঁড়িয়ে আছি, একটা অসাধারণ পরিবেশ। এইটা হচ্ছে নতুন মনাস্ট্রিটা, আর ওইটা হচ্ছে ওল্ড মনাস্ট্রি। ওল্ড মনাস্ট্রি ওটা। তো বাবা আর দীপকজিও শুরু হয়ে গেছে। এই হচ্ছে মনাস্ট্রিটা। আমার বিশ্বাস আমাদের সকলের মধ্যেই একটা বাচ্চা লুকিয়ে থাকে, এবং আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করব, একটি বন্ধু হিসেবে সেই বাচ্চাটিকে কখনো হারিয়ে যেতে দেবেন না। এগিয়ে চলেছিলাম এখান থেকে এই গুম্পা ভিউ পয়েন্টে। ঠিক যে মনাস্ট্রিটা এখন দেখলাম আর যেটা লাম্পোখাড়ি থেকে দেখা যাচ্ছিল,
তো ওই লাম্পোখালি থেকে যে মনাস্ট্রিটা উপর দিকে দেখা যাচ্ছিলো, এখন ওই জায়গাটাতেই যাচ্ছি। মনাস্ট্রির পাশ বরাবর দিয়ে রাস্তা দিয়ে এগিয়ে গেলেই কিন্তু ওই উপরের মনাস্ট্রিটা, এখন ওখানেই যাচ্ছি। অসাধারণ, দারুণ লাগছে। চারিপাশের পরিবেশটা দেখুন, জাস্ট কি শান্ত। এই ওল্ড গুম্ফা মনাস্ট্রির পাশ দিয়ে এই রাস্তা দিয়েই কিন্তু গুম্ফা ভিউ পয়েন্টে যেতে হয়, এবং উপরে আরেকটি অসাধারণ মনাস্ট্রি আছে, যেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। সেই মনাস্ট্রি থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ, অসামান্য সুন্দর ভিউ পাওয়া যায়। এবং বিশ্বাস করুন, এই মনাস্ট্রিগুলোতে এলে কিন্তু একটা আলাদা শান্তি প্রাপ্তি হয়, একটি একেবারে আলাদা অনুভূতি হয়। आपका नाम क्या है? मेरा नाम जिग्मी लक्ष्मी आनी। ओके, उठेर भन्नु न हौ। फ्रम नेपाल। you're from Nepal. Okay, we are coming from Kolkata. And how many years you stay here? Now may 2 years. 2 years. Now it's Okay. yeah. सिस्टर थोड़ा कुछ बोलिए ना ये मनुष्य के बारे में। रक्सी के बारे में? मोनास्ट्री के बारे में? जी, कुछ बताइए। ये ऐसे है ना, ये मोनास्ट्री जो आप लोग कुछ सोच के आते या कुछ बर्तन मांगते वो पूरा होते। बर्तन नहीं, वरदान 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 मांगते हैं ना। ओके पूरा ओके, होते हैं। फिर क्योंकि आप लोग जो घूमना आते सीन जो फोटो खींचना देखने की इतना अच्छा है, यहाँ से भी वो आगे वाला देखना पड़ता है। जी बिल्कुल, हाँ, अच्छे देखते हैं। थैंक यू। दादा काम कर रहा है, दादा के जो साथ आप थोड़ा लोग बात ये करो। घूमना आते हैं, आप लोग के पूरा सबसे सुनो। সামনে ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। कांचनजंगा विजिबल। তো সামনে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, এক্ষুনি দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো। সে ওই যে, জাস্ট লুক এট দ্য ভিউ। আর এই হলো আরিতার লেক। আমরা এক্ষুনি এখানে ছিলাম, ওই যে, জাস্ট লুক এট দ্য ভিউ, এত কাছে, তো সুন্দর। আমাদের ভাগ্য এত ভালো, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওয়াও। আর নিচে এই যে আরিতার লেক। আরিতার লেক, আরিতার বা মাঙ্কিম ভিউ পয়েন্ট বা এই গুম্ফা মনাস্ট্রি কিন্তু ফেমাস এই প্যানারোমিক ভিউয়ের জন্যই। এরকম ভাগ্য সচরাচর হয়তো হয় না সবার, এত ক্লিয়ার ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে আমি খালি চোখে যখন দেখছি মনে হচ্ছে আমি জায়গাটাকে জাস্ট ছুঁতে পারবো পুরো। আই ফিল সো গ্রেটফুল টু বি হিয়ার। শান্ত পরিবেশ একদম, জুতো খুলে উপরে যেতে হবে। জি স্যার, জি চলিए। জি 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 बिल्कुल, चलिए। এখানে এখন আমরা মনাস্ট্রির উপরে যাচ্ছি। উপরে একটা বুদ্ধা মূর্তি আছে। পাহাড়ে আসলে মনাস্ট্রি আসবো না, এই জিনিসটা কেন জানি না, না আসতে পারলে একটা সামথিং দেয়ার ইজ মিসিং। ওফ, কি পরিবেশ! আর লর্ড বুদ্ধার এই মূর্তি, দেখুন, অসাধারণ, স্বর্গ, পুরো পুরো স্বর্গ। এই ভিউ পয়েন্ট থেকে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাই নয়, আরিতার লেকেরও একটি অসাধারণ ভিউ দেখতে পাবেন, এবং তার সাথে লর্ড বুদ্ধার এই অসাধারণ একটা সুন্দর মূর্তি তো আছেই। সত্যি কথা বলতে সবই তো ওনার কৃপা, তাই না? বেসিক্যালি এই আরিতার বলুন বা মাঙ্কিম বলুন, এরপরে মাঙ্কিমে যাব আমরা। তো মাঙ্কিম থেকে কিন্তু বেসিক্যালি কিংবা আরিতার থেকে এই যে প্যানারোমিক ভিউটা, এই প্যানারোমিক ভিউয়ের জন্যই কিন্তু জায়গাটা এত ফেমাস। পুরো এত কাছে, মানে ভাবা যাচ্ছে না। অ্যান্ড রিয়েলি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইমস টু ভিজিট ইস্ট সিকিম, কারণ আসলে এই রকম ক্লিয়ার ওয়েদার আপনি পাবেন, ক্লিয়ার পিকচার পাবেন। ওই যে 17 মাইল দেখা যাচ্ছে, আই গেস ওটা 17 মাইল না, ওটা আই গেস গামচেন মনে হয়। আর এই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ, চূড়ান্ত সুন্দর। আর এদিকে লর্ড বুদ্ধা, সবই ওনার কৃপা।
আর আপনাদের ভালোবাসার কারণে হচ্ছে। আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখবেন অবশ্যই। দেখা হবে পরবর্তী গন্তব্যে গিয়ে। অতএব আরিতার এলে এই জায়গাগুলো কিন্তু দেখা একটা মাস্ট। আরিতার এলে এগুলো একেবারেই মিস করা চলবে না। सात बीच वाला ने स्नैक को मार दिया, আচ্ছা, ठीक है ना। जैसे स्नैक मारने का 4 दिन बाद वो ब्रिटिश वाला खुद में खुद मर गया। ओके, हाँ, इसका कवर भी वो जो बंगला बोला ना, जी जी जी, वहाँ से नीचे चारों का कवर है अभी अच्छा तक। अच्छा, इसीलिए ये पूरा होली 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 लेक कहते होली हैं। लेक ही मानते পাহাড়ি রাস্তার আকর্ষণ সত্যি কথা বলতে কথা দিয়ে ব্যাখ্যা করা যায় না। রাস্তা চলতে থাকে রাস্তার মতন, এবং সেই রাস্তা দিয়েই চলে এলাম মাংকিম ভিউ পয়েন্টে। মাংকিমে চলে এসেছি। মাংকিমের উপরে যে ভিউ পয়েন্টটা আছে সেখানে যাচ্ছি, এবং এই ভিউ পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ফেমাস ফর ইটস প্যানোরামিক ভিউ। এখান থেকে পুরো ইস্টার্ন হিমালয়ান রেঞ্জটার একটা প্যানোরামিক ভিউ দেখা যায় পুরো। ভয়েসটা অতটা ক্লিয়ার আসবে কিনা জানি না, কারণ আমি আমার ক্যামেরাটা এখন একটু চার্জ করতে করতে ফুটেজ নিচ্ছি। মাংকিমের ভিউ পয়েন্টের উপরে উঠছি, তো উপর থেকে গিয়ে একটা জায়গায় চাটা খাবার দেখা জায়গা আছে, ওখানে বসিয়ে ওদেরকে আমি আর বাবা উপরে যাব। এই দেখুন উপরে কিন্তু 17 মাইল দেখা যাচ্ছে, গ্যামচেন দেখা যাচ্ছে। অ্যান্ড কয়েকজন টুরিস্টের কাছ থেকে শুনলাম যে ওখানে গিয়ে খুব ভালো অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। আরিতারে আসলে কিন্তু 3টে জায়গা, এক হচ্ছে আরিতার লেক, আরিতার গুম্পা আর মাংকিম। মাংকিমটা হচ্ছে ওয়ান অফ দ্য টপ মোস্ট এরিয়াজ ইন আরিতার, যেখান থেকে পুরো একটা প্যানোরামিক ভিউ ইস্টার্ন হিমালয়ান রেঞ্জের পাওয়া যায়। এই মাংকিম ভিউ পয়েন্ট কিন্তু পূর্ব সিকিমে অবস্থিত আরিতারের সবথেকে উচ্চতম ভিউ পয়েন্ট, এবং এটাও ফেমাস বিকজ অফ দ্য প্যানোরামিক ভিউ অফ দি এন্টায়ার ইস্টার্ন হিমালয়ান রেঞ্জ। রোডোডেন্ড্রনের ব্যাপারে এত বলছি, রোডোডেন্ড্রনের কিন্তু অনেক মেডিসিনাল গুণ আছে, যেমন গলায় কাটা বিঁধে গেলে, যেটা দীপকজি বললেন, রোডোডেন্ড্রন থেকে বানানো মেডিসিন খেলে কিন্তু সেই কাটা ইয়ে হয়েছে। সেরকমই ওখান থেকে রেড ওয়াইনও বানানো হয়। চারিপাশটা দেখুন, চারিপাশের পরিবেশটা হচ্ছে এইরকম, একদম শান্ত। এখানে একটা খাবার দোকান আছে, ক্যাফে মতন, ছোট্ট ক্যাফে। ছোট্ট ছোট্ট শাবকগুলোর সাথে দেখা হয়ে গেল, দেখুন কি মিষ্টি। এই সিল্ক রুট ট্রিপটি আমাকে অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে অন্যতম হলো পাহাড়ি লোকাল জীবনযাপন। আমরা কত সাধারণভাবে পাহাড়ি লাইফ লিড করতে পারি এবং কত অল্প নিয়ে আমরা খুশি থাকতে পারি। উপরে ওঠার সময় কিন্তু বেশ খেয়াল করে উঠতে হবে। আমি নিজে না তাকিয়েই উঠছিলাম, ক্যামেরার দিকে তাকিয়ে উঠছিলাম, হোঁচট খেয়ে গেছি, অনেক উঁচু। এখান থেকে প্রায় 50-60টার মতন সিঁড়ি হবে। এই মাংকিম ভিউ পয়েন্টেও কিন্তু একটা এন্ট্রি ফি লাগে, সেই এন্ট্রি ফি হলো 10 টাকা জনপ্রতি। এবং মাংকিম ভিউ পয়েন্টে ওঠার সময় একটা ছোট্ট ক্যাফে আছে, যে ক্যাফে থেকে আপনারা কিন্তু খাবার দাবার খেতে পারবেন। নানান ধরনের খাবার দাবার পাওয়া যায়, স্টার্টিং ফ্রম মোমোজ, পরোটা ইত্যাদি এই ধরনের লোকাল খাবার তো পাওয়াই যায়। চলে এসেছি মাংকিম ভিউ পয়েন্টে। ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ, চূড়ান্ত একটা ভিউ, পুরো ওই যে রেঞ্জটা পুরো ক্লিয়ার এখান থেকে দেখুন। আর এখান থেকেও কিন্তু আরিতার লেকটা পুরো ভিজিবল। এই যে ঠিক এই প্যানোরামিক ভিউটার জন্যই কিন্তু, এই প্যানোরামিক ভিউটার জন্যই কিন্তু মাংকিম কিংবা আরিতার ইজ ফেমাস। এবং মূলত এখানে মহাদেব এবং বুদ্ধার আরাধনাই করা হয়। আমরা এখন এই মুহূর্তে সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছি মাকিম থেকে, মাকিম ভিউ পয়েন্ট থেকে। তো মাকিম ভিউ পয়েন্ট থেকে সিলেরিগাঁও কিন্তু মূলত 40 কিলোমিটারের দূরত্বে, 40.5 কিলোমিটারের দূরত্বে। তো এখন সেই দিকেই আমরা এগোচ্ছি। অসাধারণ চারিপাশের রাস্তা, চারিপাশে যে ছোট ছোট বাড়িগুলো হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে। মানুষজন এখানকার এত ভালো, পরিবেশটা এত সুন্দর, আলাদা করে কিছু বলার নেই। আর সানলাইট সকালবেলা থেকে এমন দিয়ে দিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এমনভাবে আমাদের কাছে ধরা দিয়েছে, এইভাবে কোনোবার দেখিনি। প্রথম এপিসোডে রংপো খোলা যাওয়ার পথেও আমরা এই বিশ্ববিনায়ক টেম্পলে এসেছিলাম। এখানে
ভগবান গণেশের আরাধনা করা হয়। গণেশের 55টি রূপ এখানে দেখানো আছে এবং তার সাথে সাগর মন্থনের প্রদর্শন করা আছে। এখানে জনপ্রতি এন্ট্রি ফি হলো 30 টাকা করে। বিশ্ববিনায়ক মন্দিরটা তো আমি অলরেডি যেদিনকে আমরা রংপুখোলায় আসছি সেদিনকে সেই এপিসোডে মানে ফার্স্ট এপিসোডে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বাট আবারও একবার দেখাচ্ছি এই জায়গাটা, কারণ এই জায়গাটা এবং এই জায়গার থেকে যে ভিউটা আসে চারিপাশের, এই যে ভ্যালির ভিউটা, ইটস রিয়েলি অসম, খুব সুন্দর। এখানে এই মুহূর্তে যেহেতু মা, যেমন বললাম, মা আর দিদান দেখেনি, তো দীপকজি নিজেই বললেন মানুষটার ব্যাপারে যতটা বলছি ততটাই কম মনে হচ্ছে, কারণ খুব ভালো মানুষ। রেনকে অবস্থিত এই বিশ্ববিনায়ক টেম্পল একটি অন্যতম আকর্ষণ এবং রেনকের সৌন্দর্য নিয়ে তো কোনো প্রশ্নই নেই। এখন এই মুহূর্তে আমরা ঋষিখোলায় ঢুকে গেছি, टूरिज्म का तो बिजनेस है ना सर, बहुत আর पैसा है इसमें। 2 ঘন্টার রাস্তা ফ্রম সিলেড়িগাঁও। सबसे मन की शांति मिलेगा অসাধারণ ভিউ, অসাধারণ রাস্তা। इसलिए এই ব্রিজটি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের বর্ডার। এই মুহূর্তে কিন্তু এখন আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, আর এখনো আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লাগবে সিলেড়িগাঁও পৌঁছাতে। ঋষিখোলার উপর দিয়ে এলাম, যে জায়গাটা দেখলেন ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ঋষিখোলা, যে सर, চেকপোস্টটা ये দেখলেন, ये এই যে, ये जो ब्रिज था ना सर, हाँ। वही है, देखने लिखा उतना कुछ नहीं है, হ্যাঁ इसीलिए मैंने नहीं रोका। ঋষিখোলায় দীপকজি যেমন বললেন দেখার মতন সেরকম কিছু নেই। এই পাশে এই যে খোলা মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিভার, তো এই নিচ দিয়ে একটা রিভার যায়, তো এই জায়গাটা খুব ডাস্টি, তো ওই জন্য মানে জানলা ফানলা সব বন্ধ করে যাচ্ছে, মানে কি পরিমাণের ধুলো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এরকম পুরো রাস্তাটায় যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে তাই জন্যই এরকম অবস্থা। এটা আবার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আবার মিটে যাবে এই বিষয়টা। এখনো অলমোস্ট যেমন বললাম 1-1.5 ঘন্টার রাস্তা আছে, তো দেখা হচ্ছে সিলেড়িগাঁও। আমরা কিন্তু আবারও এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চলে এসেছি, কারণ সিলেড়িগাঁও হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত একটি গ্রাম, যার উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 6000 ফিট উপরে। অসাধারণ চারিপাশের দৃশ্য, জাস্ট দেখুন। নেচারের মধ্যে এইভাবে মিশে যেতে যদি নাই পারেন তাহলে আর জীবনে কি হবে। এখানে আসতে হবে, এখানে শুধু ভার্চুয়ালি ভিডিও দেখলে হবে না, এখানে আসতে হবে ফিজিক্যালি। অসাধারণ, পারফেক্ট গান চলছে এখন। তু হ্যায় তো गगन गगन लहर लहर बहे ये चांदनी, ओ धरा पे जागी ज्योति है तेरी, नयन नयन धुली हुई है कामना कोई नहीं 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 तुझसा कोई नहीं। मेरा ये संसार सारा, मैं और मेरा प्यार सारा तेरे ही लिए। वाओ, जस्ट ब्यूटीफुल। দেখুন চারিপাশটা। সিলেড়িগাঁও পৌঁছতে পৌঁছতে আমাদের 4টে বাজবে। জাস্ট উপভোগ করছি, কথা বলতে ভাল লাগছে না, শুধু মনে হচ্ছে তাকিয়ে থাকি জাস্ট। আর রাস্তাটা এরকম যদি চলতে থাকে তাহলে ভালোই হয়। লিংথাম থেকে সিলেড়িগাঁওয়ের দূরত্ব মূলত 56.5 কিলোমিটার, 56.5 কিলোমিটার্স। ঘড়িতে এখন 3:30 বাজে, আর এই মুহূর্তে আমরা এখন পেডং দিয়ে ক্রস করছি। পেডং থেকে আর ওই আধা ঘন্টার মতন রাস্তা, তো আশা করছি এখন 3:30 বাজে, 4টের মধ্যে এখান থেকে পৌঁছে যাবো। 4টের দিকে সিলেড়িগাঁওতে ঢুকে পড়বো। পেডংয়ে এখানে একটা এই মার্কেট এরিয়া দিয়ে ক্রস করছি। এখানে বেশ খুব একটা ঠান্ডা যদিও লাগছে না, কিন্তু সব কিছু মিলিয়ে একটা দারুণ পরিবেশ। এখানে সব থেকে যেটা ভালো লাগে পাহাড় পর্বতে এলে, যে চারিপাশটা এত শান্ত, কোনো আননেসেসারি নয়েজ নেই, কোনো চিল্লামিল্লি নেই, কিছু নেই, তো অসাধারণ।
সিলেরিগাঁও থেকে এখন আর মাত্র 5 কিলোমিটারের দূরত্বে এখন আমরা সিলেরিগাঁও ঢুকে গেছি। মানে আমাদের মেন এখান থেকে সিলেরিগাঁও অ্যাকচুয়ালি আর 5 কিলোমিটারের দূরত্ব। এবং সিলেরিগাঁও প্রবেশ করার সময় এই গেট পাসে কিন্তু জনপ্রতি 20 টাকা করে দিতে হয়। এখানে এখন এই যে গেট পাসটা দেখলাম, বেসিক্যালি গেটটা যে পাস করলাম আমরা, এখানে জনপ্রতি 20 টাকা করে দিতে হচ্ছে। আমরা যেহেতু 4 জন আছি, তো সেটা একটি কাইন্ড অফ রোড ট্যাক্স আর কি। তো সেই জন্য জনপ্রতি ওরা 20 টাকা করে নিল, আমাদের 80 টাকা লাগলো। দেখুন সিলেরিগাঁওয়ের সৌন্দর্য। আগে কিন্তু রাস্তাটা এতটা এখানে ভালো ছিল না, দীপকজি যা বললো। ওখানে তখন শুধু অফ রোড গাড়ি বা এসইউভি টাইপের গাড়িগুলোই আসতো। 1 বছর হয়েছে যে রাস্তাটাকে এরকম সমান করা হয়েছে, যে কারণে ছোট গাড়ি বা সিডান কাইন্ড অফ গাড়িগুলো কিন্তু এখানে আসছে এখন। এবং এই কারণেই কিন্তু ওখানে ওই গেট পাস হিসেবে একটা এন্ট্রি ফি নেওয়া হচ্ছে, জাস্ট অ্যাজ এ ট্যাক্স। দারুণ দারুণ। বাইরে কিন্তু বেশ ওয়েদার খুব ভালো, অসাধারণ লাগছে। মানে সত্যি কথা বলতে পাহাড় তো খুব ভালোবাসি, সেই ভালো লাগাটা যে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি, এটা আমার কাছে খুব বড় একটা মানে প্রাপ্তি। এত আমি জানি না কতটা ভালো করে দেখাতে পারবো ভিডিওটায় বা কতটা ইয়ে করতে পারবো, কিন্তু একটা জিনিস বলতে পারি, এই পুরো জার্নিটা বা পুরো ভিডিওটা অনেকটা ভালোবাসা, অনেকটা পরিশ্রম দিয়ে বানানো। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, জানাবেন কমেন্টসে কেমন লাগছে। আমরা প্রত্যেকে প্রচুর পরিশ্রম করে এই ভিডিওটা বানিয়েছি, এবং সেটা শুধুমাত্র একটাই কারণ যে আমাদের এই জার্নিটা, আমাদের এক্সপিরিয়েন্সটা যাতে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি, যাতে আপনারা যখন এখানে আসবেন আপনাদের যেন কোনো রকম সমস্যা না হয়, বা একটা সিম্পল ওয়েতে আপনারা এখানে ইজি ওয়েতে চলে আসতে পারেন, সেই কারণে। পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত সিলেরিগাঁও হলো একটি ছোট্ট গ্রাম, যার উচ্চতা 6000 ফিট। এবং এই গ্রামের বিশেষত্ব হলো এই গ্রামটি কিন্তু ফেমাস ফর সাংচেন দর্জি মোনাস্ট্রি। সিলেরিগাঁও থেকেও কাঞ্চনজঙ্ঘার একটি অসাধারণ ভিউ পাওয়া যায়, যদি কিনা আপনাদের ভাগ্য ভালো থাকে আর ওয়েদারের কন্ডিশনস ভালো থাকে। আমাদের ভাগ্যটা ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে ক্রমশ খারাপ হতে থাকে, কারণ ওয়েদারটা একেবারে ফগি হয়ে যায়। তাই কাঞ্চনজঙ্ঘার দর্শন ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর আর মেলে। এই মুহূর্তে এখন সিলেরিগাঁও পৌঁছে গেছি। তো সিলেরিগাঁওয়ের ওই গেট পাসের ওখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 কিলোমিটার ট্রাভেল করলে একটা মোড় আসবে, লাইক একটা এরিয়া আসবে যেখানে অনেকগুলো বিলবোর্ড লাগানো আছে। ওখানে মাউন্টেন ভিউ রিসর্ট বলে একটা জায়গা আছে, মানে বোর্ড লাগানো আছে। ওখান থেকে আপনারা যদি রাইট করে নিচে নেমে আসেন, খালিং বলে জায়গাটার নাম, এখন যেখানটা দাঁড়িয়ে আছি। তো এইখানে আমাদের রিসর্টের নাম হচ্ছে, হোমস্টের নাম হচ্ছে নেচার ল্যাব রিট্রিট। সিলেরিগাঁওতে আমাদের বাসস্থানের নাম ছিল নেচার্স ল্যাব রিট্রিট। জায়গাটি অসাধারণ। সত্যি কথা বলতে সিলেরিগাঁও হলো একেবারে একটি ছোট্ট গ্রাম, খুব কম মানুষ এখানে থাকেন এবং চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা। এখান থেকে একটা অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। খুব শান্ত একটি গ্রাম। এই নেচার্স ল্যাব রিট্রিট ছিল আগামী 1 রাত্রির জন্য আমাদের বাসস্থান। এই নেচার্স ল্যাব রিট্রিটের বিষয় যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করেছি। সেই ডিটেলসগুলো জানতে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন, আর নিজেদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এবং এখানেও লাঞ্চে আর ডিনারে এবং ইভিনিং স্ন্যাক্সে প্যাকেজ অনুযায়ী যে ধরনের খাবার প্রোভাইড করা হয় তাই দেওয়া হয়েছে। চলে এসেছি নেচার্স ল্যাব রিট্রিটে, আর পরিবেশটা খুব সুন্দর, চারিপাশের একদম শান্ত একটা গ্রাম। আর এখানে বলে রাখি, এখন কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। রিভিউটা দেবো। আর কারণ আমাদের অ্যাকচুয়ালি প্রথমে 2টো রুম দেওয়া হয়েছিল, বাট একটা রুমে ওয়াশরুমটার মধ্যে একটু প্রবলেম ছিল, কোমরটার উপরে ঢাকনাটা ভাঙা। তাই জন্য আমরা বললাম যে যদি রুমটা চেঞ্জ করে দেওয়া যায়। তাই জন্য ওরা যেটা করলো যে একটা রুম দিয়েছে যেখানে 2টো বেড আছে, 2টো কিং সাইজ বেড আছে, তো 4 জনের সেখানে ইজিলি হয়ে যাবে। তো চলো এবার রুম ট্যুরটা তোমাদের দেখিয়ে দিই। এখানেও কিন্তু আমাদের 2টো রুমই দেওয়া হয়েছিল, কিন্তু সেই রুমে কিছু সমস্যা থাকার কারণে পরে সিঙ্গেল রুমে এরকম ডাবল কিং সাইজ বেড একটা রুম আমাদের প্রোভাইড করা হয়।
যে নিয়মাবলীটা শেয়ার করলাম, এখানে আসলে কিন্তু সেই নিয়মগুলো মেনে চলতে হবে। ইনডোরসে স্মোকিং করা কিন্তু অ্যালাউড নেই, সো এইটা মাথায় রাখতে হবে। আর 10টার পরে এখানে আননেসেসারিলি সাউন্ড করা বা কিছু করা এটা মানা আছে। এখন আমরা লাঞ্চ করতে যাব, তো লাগেজ ফাগেজ তো রেখেই দিয়েছি, আমি আমার পিঠের ব্যাগটা রেখে একটু লাঞ্চ করে নেবো। দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। অসাধারণ। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি, আপনারা যখন ধরুন এরকম একটা অফবিট জায়গা আউটস্কার্টসে আসবেন বা হোমস্টে নিয়ে থাকছেন, সেখানে এসে যদি আপনারা লাক্সারি এক্সপেক্ট করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই কষ্ট পাবেন। এই প্লেসগুলো যথেষ্ট মানে লাক্সারিয়াস, বাট ইন আ মোর কী বলবো, ইন আ লোকাল ওয়ে। ঠিক আছে, একটা লোকাল মানুষ যেভাবে খুশি থাকতে চায়, তো আপনারা যখন হোমস্টেতে আসবেন আপনাদের সেটা মাথায় রাখতে হবে যে এইখানে আপনারা এসে কী এক্সপেক্ট করতে পারেন বা কী এক্সপিরিয়েন্স করবেন। এরকম জায়গায় এলে আপনারা কিন্তু লোকাল লাইফটাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আপনারা যদি সেই জিনিসটা করতে চান তবেই আমি আপনাদের বলবো যে আপনারা এই ধরনের জায়গায় আসুন। আদারওয়াইজ দেয়ার আর আদার প্লেসেস, সিটি ওরিয়েন্টেড জায়গা আছে, অনেক লাক্সারিয়াস হোটেল আছে যেখানে আপনারা চাইলেই থাকতে পারেন। তো এইটা আমার একটা পার্সোনাল মতামত, যেটা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। চলুন দেখা হবে লাঞ্চ টেবিলে। ডাইনিংটা ওই দিকে আছে, ডাইনিং এরিয়াটা। যে কোনো জায়গায় আমার মনে হয় শুধু সুব্যবস্থা থাকলেই হয় না, সেই ব্যবস্থাগুলো কতটা কার্যকারী সেটাও আমাদের লক্ষ্য রাখা উচিত। সেই রকমই সিলেরিগাঁওতে এসে আমার মনে হয়েছে এখানের যে সুব্যবস্থাগুলি রাখার চেষ্টা করা হয়েছে সেগুলো আরেকটু খেয়াল করে দেখা উচিত। এই প্যাকেজটার মধ্যে যেমন লাঞ্চে খাবার থাকে, এখানে ওরকম আছে ভাত, ডাল, একটা সবজি আর ডিমের কারি। আমি ইউজুয়ালি খুব একটা খাবার দাবারের ভিডিও আমি নিজের ব্লগসগুলো দেখাই না, বাট ইনফরমেশনটা শেয়ার করে দেওয়া ইম্পর্টেন্ট আই গেস, তাই জন্য এটা শেয়ার করে দিলাম। এই যে ট্যুরটা আছে সিল্ক রোডের, এখানে আপনারা এই প্যাকেজের মধ্যে লাঞ্চ টাইমে কিন্তু এই খাবারটাই ওরা দেবে। লাঞ্চে ডিম থাকবে, ডাল আর সবজি থাকবে, তার সাথে পাঁপড়, স্যালাড, লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা এটা থাকবে। আর ডিনারে কিন্তু রুটি, ভাত, তার সাথে চিকেন আর একটা সবজি আর স্যালাড, লঙ্কা, পেঁয়াজ। এই গ্রামের সৌন্দর্য লুকিয়ে আছে তার এই নীরবতায়, এত শান্ত যে আপনাদের বারবার আসতে ইচ্ছে করবে শহুরে ব্যস্ততার কোলাহলকে পিছনে ফেলে। খুব সম্ভবত যতটা আমি অনুমান করছি যে দোকানপাটগুলো কিন্তু সন্ধেবেলায় খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এখানে, উইদিন 6:30, যেমনটা লিংথামেও হচ্ছিল। এখানেও একটা দোকান আছে, আরও প্রচুর এরকম চারিপাশে হোমস্টেজ আছে। আর এখান থেকে কিন্তু সিলেরিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে ভিজিবল। এখন মেঘ হয়ে গেছে তো সেটা দেখা যাচ্ছে না ঠিকই, বাট কালকে যদি ভাগ্য ভালো থাকে, ভাগ্যে যদি লেখা থাকে, তাহলে আবারও কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে যাব আমরা। সামনে এখানে একটা বিশাল একটা মাঠ আছে, খুব সম্ভবত বাচ্চাদের খেলার মাঠ। এটাও আই গেস একটা কোনো হোমস্টে বা কিছু। এখানে বলে রাখা ভালো, এই ধরনের আউটস্কার্টসগুলোতে কিন্তু ইলেকট্রিসিটির একটা বিস্তর প্রবলেম আছে। যেমন আমরা যখন সিলেরিগাঁওতে ছিলাম তখন কিন্তু আমাদের একটা লং টাইমের জন্য উইদাউট ইলেকট্রিসিটি থাকতে হয়েছিল। আবার দেখা হয়ে যাবে সন্ধেবেলার সময়। সন্ধেবেলায় দেখা যাক এখানে কি করা যেতে পারে। আশা করি এখানে এভরিথিং গোজ অফ অ্যারাউন্ড 6:30। এই সিলেরিগাঁওকে কিন্তু পেদং, আরিতার পুরো এনসার্কেল করে আছে জায়গাটাকে। আর এই সিলেরিগাঁওয়ের যদি হিস্ট্রি বলতে হয় তাহলে এটার বিশেষত্ব হচ্ছে দর্জি মোনাস্ট্রি, যেটা অ্যাপ্রক্সিমেটলি 300 ইয়ার্স পুরনো। তো সেইটার জন্যও কিন্তু সিলেরিগাঁও একটা খুব ফেমাস হচ্ছে দিন দিন, এবং এটা বলা যেতে পারে এটা সিলেরিগাঁওয়ের একটা বিশেষত্ব সেই দর্জি মোনাস্ট্রির জন্য, যেখানে অ্যাকচুয়ালি ভুটানিজ রুল হতো একসময়। এনিওয়ে, তো এইটা সিলেরিগাঁওয়ের একটা স্পেশালিটি ছিল। তাছাড়া এই রকম একটা আউটস্কার্ট ভিলেজ, এটা তো একটা স্পেশালিটি আছেই, যেখানে আসলে আপনারা খুব শান্তিতে কয়েকটা দিন কাটাতে পারবেন। তো আই পার্সোনালি আর্জ অল অফ ইউ যে আপনারা সিলেরিগাঁও আসুন। আর যদি ইস্ট সিকিম আসছেন তাহলে এই সিলেরিগাঁওটা কিন্তু একটা উপরি পাওনা, কারণ এখানে কিন্তু আমরা কালিম্পংকেও পেয়ে যাচ্ছি। তো আগামীকাল যেমন কালিম্পং থেকে আমাদের কালিম্পং এসছি, যখন ডেলো কভার করে যাব না এটা তো হয় না। আগে প্রচুরবার এসছি ডেলোতে, কালিম্পংয়ে, কিন্তু
তখন সেগুলো রেকর্ড করা হয়নি, তাই এবার এসছি যখন জায়গাটাকে কভার করে তারপরে বাড়ি ফিরবো। এই ধরনের ট্রিপে এলে এরকম সমস্যা কিন্তু আপনাদেরকে ফেস করতে হতেই পারে। অতএব যখন এরকম অফবিট প্লেসেসে আপনারা আসছেন, এটা মাথায় রেখে এলে হয়তো আপনারা একটু কম ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেস করবেন। এটা একেবারে আমার নিজস্ব একটা মতামত। তো এই সিলেরি গাঁওকে কিন্তু চারিপাশ দিয়ে ঘিরে আছে আড়িতার, পেদং এবং ঋষি, মানে ঋষি খোলা। তো এই জায়গাটাকে পুরো এইভাবে এনসার্কেল করে এই তিনটে জায়গা আছে, যেটা যেমন ধরুন আমরা ঋষি খোলার উপর দিয়ে এলাম, তারপরে পেদংয়ের উপর দিয়ে এলাম, আর আড়িতার হয়ে এলাম। এখানেও কিন্তু এই মুহূর্তে ইলেকট্রিসিটি নেই, আর জিজ্ঞেস করায় জানতে পারলাম যে ইলেকট্রিসিটি আসবে, সেটা ওনারা বললো যে জানি না কখন আসবে। এখানে আই গেস ইনভার্টার আছে কি নেই এখনও অবধি জানি না, তো দেখা যাক কী ব্যবস্থা হয়। এখনও অবধি তো সানলাইট আছে, কিন্তু এখানে সানলাইট চলে যাওয়া মানে পুরোপুরি অন্ধকার একদম। এই জায়গাগুলো এলে এই জিনিসগুলো একটু ফেস করতে হতে পারে আপনাদের, এটা মাথায় রেখে আসতে হবে। এখনও অবধি জিওর নেটওয়ার্ক ভালোই সাথ দিয়েছে, একমাত্র জুলুকে গিয়ে যখন মানে 10,000 ফিটস আমরা ক্রস করেছি তারপরেই একমাত্র ইন্টারনেট কানেকশন অফ হয়ে গেছিলো। কিন্তু আদার দেন দ্যাট আরেকটা ওই রংপোখোলাতে গিয়েও একটু প্রবলেম হচ্ছিলো। রংপোখোলা থেকে জুলুকের দিকে যাওয়ার পথে কিছু কিছু জায়গায় করছিল, বাট এখনও অবধি জিওর নেটওয়ার্ক স্লো হয়ে থাকলেও বাট জিওর নেটওয়ার্ক কিন্তু এখনও অবধি সাথ দিয়েছে। এখনও অবধি এখানে ইলেকট্রিসিটি নেই, এখন ঘড়িতে বাজে 5:20। এবং আমি পার্সোনালি আপনাদের সকলকে সাজেস্ট করব, যখন আপনারা এরকম একটা অফবিট জায়গায় আসবেন বা এরকম কোনো একটা অফবিট ট্রিপ করবেন, সেই জায়গাটাকে গিয়ে লোকালি এক্সপ্লোর করতে কিন্তু একেবারেই মিস করবেন না। কারণ এই জায়গাগুলোর সৌন্দর্য লুকিয়ে আছে তাদের এই লোকাল লাইফস্টাইলে। এই লোকাল লাইফস্টাইল বা লোকাল মানুষদের সাথে যদি আপনারা কথাবার্তা এই জিনিসগুলো না করেন, তাহলে আমি বোধ করি জায়গাটির রসদ আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না। তাই এগুলো কিন্তু একটা মাস্ট। একদিকে কারেন্ট নেই, তো কি করব, ভালো লাগছিল না, ঘুমও আসবে না, সুতরাং বেরিয়ে পড়লাম। এখন এটা কিন্তু অ্যাকচুয়ালি এই সিলেরি গ্রামের যে রাস্তাটা আছে, গ্রাম থেকে উঠে এসে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে একটু এসে চারিপাশটা দেখছি। আসলে ওই পাশে যে ভিউটা আছে না, ওখান থেকে ইয়েটা দেখা যায়, লাইক কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরো ভিজিবল। এখন তো ক্লাউডি হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না, এখন পুরো গিয়ারলেস আছে, আমি হ্যান্ডেল করছি একদম। সো এই কোয়ালিটিটা একটু বিয়ার করবেন প্লিজ। ওখানটায় কিছু লোক দাঁড়িয়ে আছে, দেখা যায়। আই গেস এটাও একটা হোমস্টে আছে এখানে, চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো, এখানে দারুণ লাগবে। এখানে প্রত্যেকের বাড়িতেই কিন্তু কিছু না কিছু চাষবাসের সামগ্রী আছে এবং প্রত্যেকেই চাষবাসের সাথেই যুক্ত। নিচেও দেখলাম, উপরে এসেও দেখছি, মানে মুরগি, শুয়োর ইত্যাদি এইসব আছে, গরু হ্যান ত্যান এইসব আছেই প্রচুর। এখানে উপরে হিলটপের উপরেও প্রচুর আছে, লাইক হোমস্টেজ আছে। প্রত্যেকটা হোমস্টে দেখেই ভালো লাগছে। এখানে বহু হোমস্টে আছে যেগুলো কিন্তু একটা থাকার জন্য খুব সুন্দর অপশন হয়ে উঠতে পারে। আর ঘুরতে এসে কি ঘরে বসে থাকতে ভালো লাগে বলুন, তার উপর যদি এইরকম একটা সুন্দর জায়গা হয়। এখানে এসে আবার আর একটা কথা বলছি, এটা আমি অনেক ভিডিওতে বলে থাকি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এত সুন্দর একটা জায়গা আছে, তাহলে ওয়াই নট কভার দিস প্লেস ফার্স্ট, তাই না? আমার এটা পার্সোনাল মতামত। দারুণ লাগছে চারিপাশটা। এক্ষুনি যেটা হয়েছিল, যেটা মনে মনে ভাবছিলাম ঠিক সেটাই, যে রাস্তা হারিয়ে ফিরেছিলাম। কিছুই না, একটা গলি আগে আমি ঢুকে পড়েছিলাম। তো এখানে তো মানে প্রথমবার এসছি, আর ইউজুয়ালি এরকম হিলি এরিয়ায় তো হওয়াটাই স্বাভাবিক। এখন এনিওয়ে রাস্তাটা খুঁজে পেয়েছি, তো নিচে নেমে যাচ্ছি। এগুলোই এক্সপিরিয়েন্স, এগুলোই মনে থাকবে। আর এগুলো না হলে কি আর ভিডিও বানাতে মজা আসে? দারুণ একটা ওয়াক করে এলাম। আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে, তাই জন্য এবার হোমস্টের দিকে যাওয়াটাই বেটার। সবার বাড়িতে কিন্তু এরকম চাষবাস হয়ে গেছে প্রচুর, প্রত্যেকের নিজের চাষ। কিছু নতুন বাড়িও তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। ঘুরতে থাকুন আর ভার্চুয়ালি আমার চোখে নানান সতেরো জায়গা দেখতে থাকুন। এখন ঘড়িতে বাজে 6:15। এখনও এখানে যা ইলেকট্রিসিটি দেখছেন, এটা কিন্তু ইনভার্টারের
থ্রুতে। তো আবার দেখা হয়ে যাবে কালকে সকালবেলায়। এরপরে আর ভিডিও রেকর্ড করছি না, সোজা দেখা হবে কালকে সকালে। না, পরের দিন সকালেও কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলেনি। যেমনটা দেখতে পাচ্ছেন, পুরোটাই একেবারে কুয়াশায় ঢাকা ছিল। কাঞ্চনজঙ্ঘা ওয়েস্ট বেঙ্গলে এসে আমাদেরকে আর দেখা দেয়নি। কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ কাঞ্চনজঙ্ঘাকে যতটা কাছ থেকে দেখতে পেরেছি, আমি মনে করি এটা সারা জীবনের একটা বিশেষ প্রাপ্তি হয়ে থাকবে আমার কাছে। এবং সেটা যে আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি, এইটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। গুড মর্নিং এভরিওয়ান। আর একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী, আর আপনারা দেখছেন অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ। আজকে সিলেরিগাঁওতে আমাদের শেষ দিন। এখান থেকে আজকে আমরা রওনা দেবো কালিম্পং হয়ে টুয়ার্ডস এনজেপি। সেখান থেকে আমাদের সন্ধ্যা 8:30টায় ট্রেন আছে পদাতিক এক্সপ্রেসে। তো আমরা পদাতিক এক্সপ্রেসে ফিরছি আজকে, সেই ডিটেলস তো থাকবেই। আর আজকে যেটা থাকবে সেটা হচ্ছে এই এপিসোডে আর একটা আকর্ষণ থাকবে। যেহেতু কালিম্পং হয়ে যাচ্ছি, তো ডেলো তো অবশ্যই কভার করতে হবে। ডেলোর সম্বন্ধে যাবতীয় ডিটেলস শেয়ার করব। আর এখানে একটা ডিটেলস দিয়ে রাখি যে আমরা যে স্টে করছি এখানে, যে হোমস্টেতে, তার নাম হচ্ছে নেচার্স ল্যাব হোমস্টে। তো তার ব্যাপারে কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ শেয়ার করতে চাই। পজিটিভ হচ্ছে দি এন্টায়ার এরিয়া ইজ ভেরি বিউটিফুল। যারা এখানে কাজ করছেন তারা মানুষ খুব ভালো, তারা প্রত্যেকটা সময় আমাদের সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করছে। বাট দ্য নেগেটিভ থিংস আর যে কিছু জিনিস একটু খেয়াল করলে আই গেস যারা আসবেন এখানে, তারা এখানে বারবার আসতে চাইবেন। তো বারবার কেন আসতে চায় লোকে? সেখানে যদি যা ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে সেগুলো যদি প্রপার হয়, একটু লাইক বেটার হয়। এনিওয়ে, তা লাইক বুঝতে পারছি মানে এগুলো আউটস্কার্টস, বাট স্টিল যে ধরুন ম্যানেজার আছে তাকে খেয়াল রাখতে হবে। যেমন শুধু প্রপার অ্যামিনিটিস থাকলেই তো হলো না, সেগুলো ওয়ার্কেবল হতে হবে, রাইট? তো সেই রকমই, যেমন ঘরে গিজার কাজ করছিল না, তো গিজারটা অলমোস্ট একদম মানে কি বলবো, কোনো অ্যাপ্লিকেশনই নেই, ওটা জাস্ট আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেমন ফ্লাশটাও ঠিক মতন কাজ করছে না। প্লাস আমাদের গ্রুপের কিছু লোককে একটা ফ্যামিলিকে ঘর, যেটা সেই ঘরটা সেরকম অবস্থা নয়। এনিওয়ে, তো এই জিনিসগুলোই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে একটু আমাদের উপরে। আদারওয়াইজ লিজার এক্সপ্রেসকে নিয়ে বা এই জায়গাটাকে নিয়ে কোনো কথাই নেই। টোটাল এন্টায়ার ট্রিপটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো কেটেছে আমাদের এন্টায়ার ট্রিপটা, কোনো প্রবলেমই হয়নি। আর এখনও অবধি পুরো হ্যাসেল ফ্রি ছিল। বিষয়টা হচ্ছে, কারণ যেমন ধরুন গিজারটা চালানোর জন্য ওদেরকে বলতে হবে, বাট এখানে তো ঠান্ডা থাকে, ইটস ভেরি কমন থিং যে গিজারটা লাগবেই। যে কারণে আমরা কালকে থেকে গিজারের ফেসিলিটিটা পাইই নি। তো এইগুলো আই থিঙ্ক একটু যে জায়গাটাকে হ্যান্ডেল করছে তার একটু এটা মাথায় রাখা উচিত বলে আমার মনে হয়। ঘড়িতে এখন বাজে 9:35, আর আমরা এখন রওনা দিয়েছি ডেলোর জন্য। মাঝখানে রাস্তায় একটু আলগাড়া বলে একটা জায়গায় দাঁড়ানো হবে, যেখানে হালকা টুকটাক একটু মার্কেটিং এর একটা জায়গা আছে, দীপকজি বললেন ওখানে একটু জিনিসপত্র লাগে একটু চিপ পাওয়া যায়। সেই জায়গাটা একটু এক্সপ্লোর করা হবে, তারপরে ডেলোতে গিয়ে একটু টাইম কাটিয়ে উই উইল গো টুয়ার্ডস এনজেপি। সিলেরিগাঁওতে ওয়েদারটা একদমই সাথ দেয়নি, পুরো কুয়াশা হয়ে আছে, যে কারণে সিলেরিগাঁও থেকে যে ভিউটা পাওয়া যায়, এন্টায়ার যে ভিউটা অ্যালং উইথ কাঞ্চনজঙ্ঘা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম না। তো এনিওয়ে, এই জন্য একটু ঠিক আছে, চলো কোথায় বাড়ি ফেরার একটা আনন্দও আছে, আবার এত সুন্দর একটা জায়গাকে পিছনে ফেলে যাচ্ছি, তার জন্য মনটা একটু মানে ভিতরে যেন ভারাক্রান্ত। প্রত্যেকবারই হয়, কিন্তু ফিরতে তো হবে। সিলেরি থেকে ডেলোর দূরত্ব 17.2 কিলোমিটার। সিকিমে কিন্তু সিট বেল্ট পরার কোনো সেরকম অ্যাজ নিয়ম নেই, কিন্তু অ্যাজ সুন অ্যাজ উই এন্টার ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু আমাদেরকে সিট বেল্ট পরেই থাকতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে সিলেরিগাঁও থেকে ডেলো পার্কের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 17.2 কিলোমিটার্স, 17.2 কিলোমিটার এখানকার ডিস্টেন্স সিলেরিগাঁও থেকে ডেলো অবধি। তো ডেলো পার্কে এখন আমাদের প্রথম যাওয়ার কথা। সিকিমে থাকাকালীন গাড়ির মধ্যে সিট বেল্ট না পরলেও কিন্তু পুলিশ ফোর্স আপনাকে কিছু বলবে না, কিন্তু যখন আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন সিট বেল্টস পরাটা কিন্তু ম্যান্ডেটরি।
কালিম্পং এখান থেকে মূলত 12 কিলোমিটারের দূরত্বে, আর ডেলো এখান থেকে মাত্র 6 কিলোমিটারের দূরত্বে। তো আমরা ডেলো থেকে মাত্র 6 কিলোমিটারের দূরত্বে আছি। রাস্তায় যেতে যেতে হনুমান মন্দির পড়বে। হনুমান মন্দিরের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। হনুমান মন্দির কিন্তু অ্যাকচুয়ালি 30 ফিটের মতন উচ্চতায় ওটা আছে, মানে স্ট্যাচুটা। আর 30 ফিটের মতন একটা হনুমানজির বা পবনপুত্রের একটা ওখানে স্ট্যাচু আছে, সেটার জন্যই কিন্তু ফেমাস। এবং ওখান থেকে পুরো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় অ্যালং উইথ কাঞ্চনজঙ্ঘা, যে কারণে জায়গাটি খুব ফেমাস। পাহাড় পর্বত ঘুরতে এলে এই রাস্তাঘাটই হচ্ছে এখানকার সৌন্দর্য। এই পাহাড়ের পাশ ধরে যে রাস্তাগুলি, এই সৌন্দর্যের কি আসলে কোনো ব্যাখ্যা হয়? দেখতে দেখতে চলে এলাম হনুমান মন্দিরে। ডেলো যাওয়ার পথে যে হনুমান মন্দির পড়ে, সেই হনুমান মন্দিরে চলে এসেছি। হনুমান মন্দিরের উপরে যাচ্ছি। এই পাশেও একটা মন্দির আছে। এখানে ওরা যেহেতু দ্য থিং ইজ, আচ্ছা দুটো রাস্তা আছে, সিঁড়িগুলো অতিক্রম করে উপরে উঠতে হবে আপনাদের। একটা পাশ দিয়ে একটা স্লোপ রাস্তাও আছে, জানি না ওটা কোন দিকে যাচ্ছে। তো উপরে উঠে দেখা যাক। চারিপাশটা গাছপালা তো আছেই, প্লাস এরকম সাইডে ফুল গাছ দিয়ে কভার করা। আর এই হনুমান মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে পবনপুত্রর একটা 30 ফিট লম্বা মূর্তি আছে। আর উপর থেকে একদম উপরে গেলে কিন্তু চারিপাশের পুরো এন্টায়ার একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, ইনক্লুডিং কাঞ্চনজঙ্ঘা। ওই যে দেখা যাচ্ছে সেই বৃহৎ মূর্তি। এখানে এসে বাঁদিকে একটা টার্ন পাওয়া যাবে, সেই টার্ন দিয়ে ঘুরে উপরে যেতে হবে। মাঝে মাঝে এরকম বসার জায়গাও আছে। চারিপাশের ভিউটা দেখুন, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। এই হনুমান মন্দিরের আনুমানিক উচ্চতা হলো 7200 ফিট অ্যাবভ সি লেভেল, এবং এই মন্দির থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটি অসাধারণ ভিউ পাওয়া যায়। জুতোটা এখানে খুলে তারপরে উপরে যেতে হয়। একদম উপর থেকে কিন্তু পুরো একটা এন্টায়ার ভিউ পাওয়া যায়। এখন এক্স্যাক্টলি কুয়াশা হয়ে আছে বলে চারিপাশটা অনেকটাই দেখা যাচ্ছে না, ওদিকের রেঞ্জগুলো একদমই ভিজিবল নয়। কিন্তু তাছাড়া কিন্তু এখানে যদি ওয়েদার প্রপার পাওয়া যায় তাহলে পুরো ওই রেঞ্জটা আপনারা দেখতে পাবেন। এবং পবনপুত্রের এই মূর্তি আনুমানিকভাবে 30 ফিট লম্বা। মন্দিরের চারিপাশে পাইন ফরেস্ট দিয়ে ঘেরা, এবং জায়গায় জায়গায় বসার জায়গাও আছে, যেখানে আপনারা বসে কিন্তু রেস্ট করতে পারবেন। মূলত 50 থেকে 60টি সিঁড়ির মতন কভার করে উপরে উঠতে হয়। বলো পবন পুত্র হনুমান কি জয়, শ্রীপতি রামচন্দ্র কি জয়, জয় শ্রীরাম। অসাধারণ জায়গাটা। একটু যদি চারিপাশের ওয়েদারটা যদি একটু সাথ দিত তাহলে কিন্তু উপর থেকে এন্টায়ার ভিউটা পুরো দেখা যেত। এনিওয়ে, বেটার লাক নেক্সট টাইম। আবার হয়তো আসতে হবে। কালিম্পং বহুবার এসেছি, কিন্তু এইভাবে কখনো রেকর্ড করা হয়নি। সব মিলিয়ে একটি অসাধারণ এক্সপিরিয়েন্স। তাই কালিম্পং এলে ডেলোর সাথে সাথে হনুমান মন্দিরও কিন্তু একটা মাস্ট ভিজিট, এবং এই হনুমান মন্দিরের পাশেই কিন্তু দুর্গা মন্দিরও আছে, সেটাও দেখতে পারেন। ডেলো পার্কের থেকে 2-2.5 কিলোমিটার দূরে আছি। তো যেখান থেকে ডেলো পার্কের চড়াইটা শুরু হয়, সেখানে এসে আপনারা যখন সিকিমের গাড়ি করে এখানে আসবেন, সিকিমের গাড়ি করে অ্যালাউ করে না। এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের ওদের গাড়ি আছে, সেই গাড়ি যেতে হয় গাড়ি করে। তো এখানে ওরা সুমো গাড়ি প্রোভাইড করুক বা ছোটো গাড়ি প্রোভাইড করুক, ওদের রেট হচ্ছে 800 টাকা পার গাড়ি। ডেলো পার্কের বিশেষত্ব হচ্ছে ডেলো পার্ক কিন্তু সিচুয়েটেড অ্যাট আ হাইট অফ 5590 ফিটস ফ্রম সি লেভেল, এবং এটা কালিম্পং সিটির সব থেকে টপমোস্ট পার্ট। এবং এই পার্কটা ফেমাস এই কারণে, কারণ ওখানে অনেক কিছু অ্যামিউজমেন্ট লাইক অ্যাক্টিভিটিস আছে, যেমন হর্স রাইডিং আছে, খাবার দাবারের জায়গা, মার্কেটিং এরিয়া, তারপরে প্যারাগ্লাইডিং শুরু হয়েছে রিসেন্টলি। তো সেই সবগুলো উপরে যাব, উপরে গিয়ে পুরো এরিয়াটা ঘুরে আপনাদেরকে দেখাবো। ডেলোর রাস্তায় প্রবেশ করার সাথে সাথে সেখানে সিকিমের গাড়ি অ্যালাউড নয়, তাই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি নিয়ে ডেলো অবধি যেতে হবে, এবং সেই গাড়ির জন্য পার গাড়ি কিন্তু 800 টাকা করে দিতে হয়, যেটা আমার মনে হয়েছে একটু বেশি চার্জ করা হচ্ছে। চলে এসেছি ডেলো পার্কে। এই পিছনে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে,
আর ওরা গাড়ি আপনাকে পুরো গেট অবধি নামিয়ে দেবে, যে এখানে গেট আছে, আর এখান থেকে অ্যাকচুয়ালি টিকিট কাটতে হয়। এন্ট্রি ফি কত আমি সেটা বলে দিচ্ছি। চলে এলাম ডেলো পার্কে। ডেলো পার্কের উচ্চতা 5590 ফিট উপরে এবং এখানে জনপ্রতি 20 টাকা লাগে, আর ফরেন ট্রাভেলারদের জন্য জনপ্রতি 50 টাকা লাগে। ডেলো পার্কে এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা করে, আর ফরেন ট্রাভেলার্সরা যদি এখানে আসে তাদের জন্য 50 টাকা করে। এখানে আসলেই কিন্তু প্রচুর রাইডস আপনারা দেখতে পাবেন, যেমন বাচ্চাদের জন্য এরকম রাইডস আছে, প্লাস তাছাড়া উপরে গেলে আই গেস হর্স রাইডিংটাও হয়। আমি আগে যখন এসেছিলাম তখন হর্স রাইডিং অ্যাভেলেবেল ছিল, আর এখন তো প্যারাগ্লাইডিংও স্টার্ট হয়েছে। ওই আসার সময় যতগুলো সেন্টার দেখলেন ওরা প্রত্যেকেই প্যারাগ্লাইডিং ওরা করায়, তো আপনারা যদি করতে চান তো সেটাও করতে পারেন। প্যারাগ্লাইডিংয়ের রেটসটা যদি আমি জেনে আপনাদেরকে জানাবো, এখন অবধি জানি না আমি সেটা। আর এখানে একটা জিনিস যেটা মনে হলো যে লাইক এইটুকু আসার জন্য ওরা 800 টাকা চার্জ করছে, ইটস টু মাচ। চারিপাশটা দেখুন, উপরে একটা জায়গা আছে ওখানে আই লাভ কালিম্পং বলে, ওখানে ফটো তোলার জায়গা আছে। আর দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টপ মোস্ট পার্ট অফ কালিম্পং সিটি। তো টপ মোস্ট পার্ট অফ কালিম্পং সিটি অ্যাট আ হাইট অফ 5590 ফিটস, এবং এখান থেকে কিন্তু পুরো কালিম্পং সিটিটা ভিজিবল। একদম উপরে গিয়ে দেখাচ্ছি। ওয়েদারটা ভালো নয় বলে প্যারাগ্লাইডিং ট্রাই করলাম না, আদারওয়াইজ আমরাও করতাম। যেমন এই ট্রিপে কিন্তু আমরা জিপ লাইনিং করেছি, বোটিং করেছি। ওই যে উপরে ওখানে দেখাচ্ছে ওটা ছবি তোলার জায়গা। ডেলো পার্ক প্রবীণদের সাথে সাথে কচিকাচাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস। এখানে কিন্তু যেমন ইলেকট্রিক কার রাইড, হর্স রাইড, এখন 360 ফটো, তারপরে ভিআরের ব্যবস্থাও আছে। ডেলো বহু বছর আগে এসেছিলাম, তখন অনেক বয়স কম, অনেক ছোট। এসেছি জায়গাটা নতুন করে আবার এক্সপ্লোর করার চেষ্টা করছি। চারিপাশটা সত্যি, ওয়েদারটা যদি আজকে সাথ দিত অনেক ভালো ভিউ এখান থেকে পাওয়া যেত, কিন্তু লাকটা খারাপ। ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে না ঢুকতেই লাক খারাপ হয়ে গেছে। যতদিন সিকিমে ছিলাম লাকটা ভালোই যাচ্ছিল, ওয়েস্ট বেঙ্গলে যেই না ঢুকলাম ফুটি কিসমত অন। ওই যে ওখানে আই লাভ কালিম্পং যেমন লেখা থাকে, ওয়েস্ট বেঙ্গলের ট্রেড, তাই না? এনিওয়ে, জোকস অ্যাপার্ট, জায়গাটা কিন্তু খুব সুন্দর। দিস ইজ দ্য টপ মোস্ট পার্ট অফ কালিম্পং সিটি, অ্যান্ড আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী জায়গাটাকে ঘুরে দেখাচ্ছি। আপনারা কমেন্টসে জানান কেমন লাগছে। যদি ডেলো এসে থাকেন কখনো তাহলে আমাকে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল। আর যদি ডেলো না এসে থাকেন তাহলে কিন্তু কালিম্পং ক্যান অলসো বি একটা 2 দিনের জন্য এখানে থাকার খুব সুন্দর একটা জায়গা। আর ডেলো লজে থাকার জন্য কি কি কন্ট্যাক্ট নাম্বারস সেগুলো অনস্ক্রিন তো আমি দিয়েই দিয়েছি। আপনারা যদি এই লজেও থাকতে চান সেটাও কিন্তু ওই নাম্বার দেখে আপনারা যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন। যাদের রেগুলার এরকম এলিভেশনে ওঠার অভ্যেস নেই, আমি বলবো এখানে আসলে খুব আস্তে আস্তে উপরে উঠুন, ধীমে তালে একদম। বেশি তাড়াহুড়ো করলে হিলি এরিয়াসে কিন্তু অক্সিজেন ক্ষয় বেশি হবে, হাঁপিয়ে যাবেন। পার্কের চারিপাশে এরকম নানান ধরনের ফুল গাছ দিয়ে সাজানো, সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশ। এবং বলা হয় ডেলো পার্ক হচ্ছে কালিম্পংয়ের সবথেকে উচ্চতম পয়েন্ট। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এবং কালিম্পং সিটিটা পুরো দেখা যায়। ডেলো ট্যুরিস্ট লজে থাকার জন্য যা যাবতীয় ডিটেলস সেটা আমি অনস্ক্রিন শেয়ার করে দিয়েছি। তো সেই নাম্বারসগুলোয় কল করলে কিন্তু আপনারা এই জায়গাটাতে এসেও থাকতে পারেন। দিস ক্যান বি অলসো অ্যান অপশন ফর ইউ গাইজ। জায়গাটা খুব সুন্দর একদম। আর ওই যে বলছিলাম আগে হর্স রাইডিং দেখেছিলাম, তো এইখানে এই মাঠটায় কিন্তু একদম উপরে এসে এখানে হর্স রাইডিংও হয়। আবার ওই দিক থেকে এগিয়ে গেলে ওদিকে প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চারিপাশে ছোটোখাটো দোকানপাটও আছে, তো ওখান থেকে কেনাকাটা করতে চাইলে সেটাও করতে পারেন, কিংবা ইউ গাইজ ক্যান গো টু কালিম্পং মার্কেট অ্যাজ ওয়েল, সেটাও একটা ভালো অপশন। ডেলো পার্কেও মার্কেটিংয়ের কিছু ব্যবস্থা আছে, এরকম সোভিনিয়ার্স আপনারা কেনাকাটি করতে পারবেন। খাবার দাবারের অনেক ব্যবস্থা আছে। ডেলো পার্কের এই ডেলো লজেও কিন্তু আপনারা থাকতে পারবেন। তার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অন স্ক্রিনও দিয়ে দেবো। সেখানে যদি আপনারা থাকতে ইচ্ছুক হন তাহলে কালিম্পং এলে সেই নাম্বারে যোগাযোগ করে বুক করে নেবেন। এখানেও কিন্তু একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটা ট্রেল আছে, তো সেটাও আপনারা যেতে পারেন। খুব সুন্দর বেশ। এখানে আসলে এই অ্যাক্টিভিটিসগুলোই করার আছে। আর তাছাড়া যে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ভিউ পয়েন্ট, ওখান থেকেও আই গেস ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে আছে, ওখান থেকেও ভিউ পয়েন্টসগুলো দেখতে পাবেন। চলুন একটু যাওয়াই যাক। চারিপাশের সৌন্দর্যটা দেখুন।
প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট বসার জায়গা আছে। বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা একটা মাস্ট ভিজিট। এখানে আসলে যারা ক্ষুদে আছে, বড়দের জন্য তো বটেই, বড়রা এসে এখানে আড্ডাবাজি করতেই পারবেন, কিন্তু যারা ক্ষুদে আছে তাদের জন্য কিন্তু জায়গাটা সত্যিই খুব ভালো। কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন ছোটো ছিলাম, আমি এখানে এসে যতবার এসেছি ডেলোতে, আমি প্রচুর, তখন ছোটো থাকাকালীন প্রচুর হর্স রাইডিং করেছি। আর এখন তো প্যারাগ্লাইডিংয়ের অপশান আছে, সেগুলো আপনারা যারা অ্যাডাল্ট আছে তারা করতেই পারবেন। আর ক্ষুদেদের জন্য কিন্তু প্যারাগ্লাইডিং আছে, এরকম অনেক ধরনের রাইডস আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এখানে। তো বাচ্চারা এখানে আসলে কিন্তু তারা দে উইল হ্যাভ এ লট অফ ফান। উপরে ওখানে গিয়েও প্রত্যেকটা জায়গাতেই এরকম বসার জায়গা আছে, যেখানে গিয়ে বসে কিন্তু আপনারা একটা খুব সুন্দর ভিউ পাবেন। কিন্তু এই মুহূর্তে ইটস আওয়ার ব্যাড লাক যে চারিপাশটা পুরো ফগ হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জায়গাটায় কিন্তু আপনারা ওই লাইক ট্র্যাডিশনাল সিকিমিজ ড্রেস পরে যে ছবি তোলার ব্যাপারটা আছে সেটাও করতে পারবেন। এখান থেকে উপর থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওখান থেকেও আই গেস একটা, যেমন প্রত্যেকটা জায়গাতেই একটা করে ভিউ পয়েন্ট ওরকম বসার জায়গা করা আছে, সেরকম দেখতে পাবেন। উপরটা গিয়ে দেখা যাক কীরকম। পুরো জায়গাটায় কিছুটা রেনোভেশন হয়েছে, যেমন আগে যখন এসেছিলাম ওই দিকটা ওরকম ছিল না, পুরো খোলা মাঠ ছিল এই জায়গাটায়। এখন কিন্তু সেটা ইট হ্যাজ বিন লাইক ওখানে কিছু বসার জায়গা করে দিয়েছে। আর কী কী অ্যাক্টিভিটিস হয় এখন জানা নেই, যেগুলো হয় বা যেগুলো চোখে পড়ছে আমি সেগুলোই তুলে ধরছি সামনে। নতুন সময় এবং নতুন ব্যবস্থা, তাই পাহাড়ে এসেও হয়তো আজকাল এই VR এবং 360-র মতন টেকনোলজি দরকার পড়ে। এখান থেকেও কিন্তু এটা একটা ভিউ পয়েন্ট প্লেস, কিন্তু দেখুন এখন এই জায়গাটা পুরো ফগ হয়ে আছে, তো কিচ্ছু দেখা যাচ্ছে। প্লাস এখন এখানে এইসব 360 ডিগ্রি ইত্যাদি ফটোশ্যুট ইত্যাদি অনেক কিছু আছে। ওখানে এক্ষুনি একজন আমায় জিজ্ঞেস করলো যে VR ট্রাই করতে চাই কিনা। সো VR অপশনস আছে, আমি রেটসগুলো জেনে সব অন স্ক্রিন দিয়ে দেবো। এখান থেকে দেখুন ইটস টোটালি ফগি, খুব ফগি হয়ে আছে জায়গাটা, লাকটা পুরো খারাপ। বললাম না, ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে না ঢুকতেই लक ने अपना चेहरा दिखा दिया यार, पूरा फूटा किस्मत एकदम ओपन हो गया अभी। चलिए देखते हैं फिर भी क्या होता है। एक्सक्यूज मी मैम, मैम ये यहाँ का रेट कितना है? 100 rupees, sir. 100 रुपीज, थैंक यू। সো এখানে ছবি তোলার জন্য বা ওই 360 ভিডিও বানানোর জন্য কিন্তু ইট টেক্স 100 রুপিস পার পারসন। ওই যে ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো সিটিটা তাও ভিজিবল। ওই দেখুন এখানে কিছু কিছু পাহাড় হালকা হালকা দেখা যাচ্ছে, রিভারটাও দেখা যাচ্ছে ইয়েস, বাট ম্যান लक काम नहीं किया यार। वेस्ट बंगाल घुसते घुसते ही लक ने काम नहीं किया, लक ने हाल छोड़ दिया। एनीवे बेटर लक नेक्स्ट टाइम। আবার আসতে হবে এখানে। চলো, হিয়ার আই অ্যাম ইন কালিম্পং ডেলো। ডেলো পার্কে এলে এখন এই মুহূর্তে প্যারাগ্লাইডিং একটা মাস্ট অ্যাক্টিভিটি হয়ে দাঁড়িয়েছে। তাই আপনারা যদি এই প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটি অ্যাভেল করতে চান, তাহলে প্যারাগ্লাইডিংয়ের জন্য যে চার্জেসটি আছে সেটা হলো জনপ্রতি 3000 থেকে 3500-এর মতন খরচা আপনাদের পড়বে। আমরা এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে পারিনি বা করিনি, তার একটাই কারণ হলো সেদিনকে একেবারে ফগ ছিল, তাই সেটা আর করার ইচ্ছে হয়নি তখন। ডেলোকে এবার আমরা পিছনে ছেড়ে এগিয়ে যাবো এনজিপির দিকে। তো দেখা হবে গাড়িতে গিয়ে আবার। ডেলোর চারিপাশটা আপনারা আরেকবার দেখে নিন। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর থেকে এমনি লাখ সাথ দিচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, চারিপাশে মেঘে ঢেকে গেছে, কুয়াশা। কিন্তু অবশেষে ফুচকার দোকান দেখলাম, তো সবাই মিলে ফুচকা খেলাম। এখানে ফুচকা এখানে কিন্তু 20 টাকা প্লেট, আর 20 টাকায় ওরা 5 পিস দেবে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে ডেলো পার্কে আসছি তার জন্য পার্কিং চার্জেস হচ্ছে 50 টাকা। প্রত্যেক মুহূর্তেই কিছু না কিছু টাকার ব্যাপার আছে। এই উপর থেকেই কিন্তু ফ্লাই জোনটা আছে, এখান থেকেই ওরা যত প্যারাগ্লাইডিং হয় এটা হচ্ছে টেক অফ পয়েন্ট। এই যে ফেরার পথে চোখে পড়েছিল এই ছোট্ট মনাস্ট্রিটা, তাই আমি বলবো যদি মনে করেন এখানে দাঁড়িয়ে এই জায়গাটিও কিন্তু দর্শন করে যেতে পারেন। সেদিনকে কালিম্পংয়ে ছিল হাটের দিন। কালিম্পং বাজারে এত ভিড় হবে আমি ভাবিনি। পাহাড়ে এসে যে একেবারে খাস ওয়েস্ট বেঙ্গলের মতন ভিড় দেখব এটা আমি ভাবতেই পারিনি, কিন্তু বিশ্বাস করুন কালিম্পংয়ে এসে সেটার দর্শনও হয়ে গেল। তখন বুঝলাম ওয়েস্ট বেঙ্গলের চারিপাশেই চিত্রটা কিন্তু এক।
সে কী বা পাহাড় আর কী বা সমতল, পাহাড়ে এসেও আজকাল এইরকম ফ্রাস্ট্রেশন দেখতে পাচ্ছি। কালিম্পং মার্কেটের উপর দিয়ে যাচ্ছি, এত জ্যাম চারিপাশে, গাড়ি মনে হয় 2-3 ফিটের বেশি এগোচ্ছেই না। আর আজকে অ্যাকচুয়ালি ওদের হাটের দিন, তো তাই জন্য একটু বেশি ভিড় আছে। মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যান, চিত্রটা একই রকম, প্রচণ্ড ভিড়। অবশেষে সিল্ক রুটকে পিছনে ফেলে তিস্তার ধার ধরে একটু ভারাক্রান্ত মন নিয়ে আবারও পাড়ি দিলাম নিজের বাড়ির পথে, কলকাতার দিকে। স্টেশন পৌঁছে টানা 4.5 ঘন্টা আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেসের জন্য ওয়েট করে আমরা ফিরলাম কলকাতা। সেই গল্প না হয় সামনাসামনি কোনো একদিন বলবো। আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ অ্যান্ড দিস ইজ ইউর ফ্রেন্ডলি নেবারহুড, অঙ্কিত অধিকারী। চলে এসেছি এনজেপি স্টেশনে। এখন আমাদের ট্রেন যদিও 8:20 পদাতিক এক্সপ্রেসে যাচ্ছি। আর এবারের এই সিল্ক রুট সিরিজটা এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে একটা নতুন ডায়েরি লেখার গল্প নিয়ে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, স্টে টিউনড। আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী। দিস ইজ ইয়োর্স ওয়ান অ্যান্ড অনলি অঙ্কিত অধিকারী সাইনিং অফ। খুব শীঘ্রই দেখা হয়ে যাবে আর একটা গল্প নিয়ে। টিল দেন স্টে টিউনড, স্টে সাবস্ক্রাইবড।